দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পে রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলেও তা সম্পূর্ণই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আজ আপনাদের জন্য আবারও একবার প্রদীপ্ত মণ্ডলের লেখা হিল স্টেশনের হত্যাকাণ্ড। লেখককে অসংখ্য ধন্যবাদ এই রকম একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। গল্প পাঠে দীপম, অন্যান্য চরিত্রে শ্রীমতী সাথী, প্রিয়া, সাগ্নিক, সঞ্জয়, সৌরভ, ইমন, দীপম এবং চয়ন। শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প হিল স্টেশনের হত্যাকাণ্ড। নিউ জলপাইগুড়ি জাংশন থেকে ট্যাক্সি নিয়ে তিরুপতি হোটেলে পৌঁছতে সময় লাগলো পুরো 2.5 ঘন্টা। রুম আগেই বুক করা ছিল, তাই ওসবের ঝামেলা নেই। ট্যাক্সির ওপর থেকে আমাদের বড় বড় ট্রলি ব্যাগ দুটো নামাতে নামাতে আকাশের দিকে তাকিয়ে মনটা ভার হয়ে গেল। দার্জিলিং বেড়াতে এসে যে বৃষ্টি পেতে হবে তাতে আশ্চর্যের কিছুই নেই, তবু নতুন জায়গায় এসে জুটতে না জুটতেই অমন ঘন কালো মেঘের ঘনঘটা কারই বা ভালো লাগে। দার্জিলিংয়ে আসা মূলত কটা দিন একটু নিরুদ্রপে কাটানোর জন্য। গত কয়েক সপ্তাহে অগ্নির শরীরটা একেবারে ভেঙে পড়েছিল। বিলাসবাবুর সাথে মিলে অগ্নি একটা জাল ওষুধের কারবার ফাঁস করেছে গত 2 সপ্তাহে। প্রথমে পরপর 2বার পুলিশ নিয়ে রেড করেও দলটার আস্তানা খুঁজতে ব্যর্থ হওয়ায় সংবাদ মাধ্যমে অগ্নিকে নিয়ে অনেক কথা হয়। অনেকে আবার ওর দিন ফুরিয়েছে বলেও দাবি করে। শেষে একটা ইম্পর্টেন্ট লিড পাওয়ার পর একটানা 3 রাত্রি না ঘুমিয়ে পাগলের মতো খাটাখাটনি করে যখন জাল ওষুধের ফ্যাক্টরিটার হদিশ বের করল, তখনও এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল যে ও দুর্বল নার্ভ আর সেটা নিতে পারেনি। উত্তেজনার চোটে আমাদের ড্রয়িং রুমে বসেই জ্ঞান হারিয়েছিল অগ্নি। প্রায় কয়েক কোটি টাকার নকল ওষুধ সহ পুরো গ্যাংটা ধরা পড়ে। কেসটা সলভ হওয়ার পর মিডিয়াতে একেবারে হইচই পড়ে গিয়েছিল। সন্ধ্যাকালীন ডিবেটে বসে ওর হয়ে গলা ফাটাতেও দেখা গিয়েছিল অনেককে। এরপর 2 দিন আগে দাসপাড়ার ডাক্তার ঘোষ এসে অগ্নিকে পরীক্ষা করে একটু জল বাতাস পরিবর্তনের কথাটা বলতেই নিশিকান্তবাবুই দার্জিলিংয়ের প্ল্যানটা ফাঁদেন। লাগেজ নামিয়ে আমি আর নিশিকান্তবাবু রাস্তার পাশে দাঁড়িয়ে অগ্নির জন্য অপেক্ষা করছি। ও ট্যাক্সির ভাড়া মিটিয়ে এই দিকেই আসছিল। হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোককে দেখে থমকে দাঁড়ালো। অগ্নিকে দাঁড়িয়ে পড়তে দেখে আমিও সেদিকে তাকিয়ে দেখি এক বৃদ্ধ অগ্নির দিকে পিঠ করে দাঁড়িয়ে আছেন বললাম ঠিকই, তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে টলছেন বললে বোধহয় ব্যাপারটা আরো ভালোভাবে বোঝানো যেত। নিশিকান্তবাবু লক্ষ্য করেছিলেন লোকটিকে। তিনি বললেন, ওহ, এই মাতাল টাতালে আবার আমার অ্যালার্জি আছে, ওদের আমার একদম সহ্য হয় না। আমি প্রত্যুত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই দেখলাম লোকটি হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির ওপর লুটিয়ে পড়লেন। অগ্নি প্রায় লাফিয়ে গিয়ে কোনো রকমে লোকটিকে পেছন থেকে ধরে ফেলায় ওনার মাথাটা গাড়ির বনেটে ঠুকে যাওয়া থেকে রক্ষা পেল। আমি আর নিশিকান্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে অগ্নিকে সাহায্য করতে লাগলাম। হোটেলের ভিতর থেকে এতক্ষণে একজন আমাদের দেখে দৌড়ে এসে বললেন, কি হয়েছে ওনার? তারপরই অগ্নির দিকে চোখ যেতেই ভদ্রলোক আবারও বললেন, আরে মিস্টার সেনজে, এসে পড়েছেন আপনারা? ওনার প্রেশারটা ফল করছে মনে হচ্ছে, ধরে তুলতে একটু সাহায্য করুন দেখি। হ্যাঁ, এই তো। নবাগত লোকটির নাম মহিম গ্রেগরি। ইনি তিরুপতি হোটেলের ম্যানেজার। ওনার সাহায্যে আমরা 3 জনে মিলে ধরাধরি করে লোকটিকে নিয়ে গেলাম ম্যানেজার বাবুর কেবিনে। সেখানেই শুইয়ে দিলাম। ওনার নাম অম্বর রায়, সপরিবারেই এই হোটেলে এসে উঠেছেন। আপনারা বরং দাঁড়ান, আমি ওনার ছেলেকে একটা খবর দিই। এই বলে হোটেলের ম্যানেজার মহিম গ্রেগরি ওনার কেবিন থেকে বেরিয়ে গেলেন। নিশিকান্তবাবু এই ফাঁকে শুয়ে থাকা লোকটির মাথার উপর ঝুঁকে পড়ে নাক দিয়ে বার কয়েক শুঁকে আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, নো ট্রেস অফ অ্যালকোহল, বুঝলেন?
লোকটিকে তুলে আনার সময় লক্ষ্য করেছি ওনার একটা পা নেই, তার জায়গায় কলের পা লাগানো রয়েছে। আজকাল এমন জিনিস প্রায় দেখা যায়। কেবিনের বাইরে এতক্ষণ 2-1 করে লোক জমতে শুরু করেছিল। তারই মধ্যে একজন এগিয়ে এসে বললেন, এ কি অম্বরটায় না? কি হয়েছে ওটার? প্রেশার ফল করেই পড়ে গিয়েছিলেন সম্ভবত। আমরা তুলে এনে এখানেই শুয়ে রাখলাম। ও ভেরি স্যাড। দাঁড়ান, বা আমি ডাক্তার বোসকে একটা ফোন করি। এই বলে ভদ্রলোক কেবিনের অন্যদিকে চলে গেলেন এবং তার সাথে সাথেই হোটেলের ম্যানেজার মহিম গ্রেগরির সাথে একজন পুরুষ ও একটি মহিলাকে নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলেন। এনারা অম্বর রায়ের পুত্র ও পুত্রবধূ। এরপর আরও প্রায় 8 ঘন্টা সেখানেই কাটল আমাদের। ডাক্তার বোস এসে অম্বর রায়কে দেখে জানালেন চিন্তার বিশেষ কোনো কারণ নেই, হঠাৎ প্রেশার ফল করে এই বিপত্তি। সব শেষে এইসব ঝুট ঝামেলা মিটে যাওয়ার পর মিস্টার গ্রেগরি আমাদের লাগেজগুলো দোতলায় আমাদের ঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। তারপর বললেন, নতুন জায়গায় বেড়াতে এসেও কি বিপত্তির মধ্যেই না পড়তে হলো আপনাদের বলুন। অবশ্য শুনেছি গোয়েন্দারা নাকি যেখানেই বেড়াতে যায় সেখানেই তাদের ঘিরে নানান রকমের সমস্যা উদ্রেক হয়। এটাও ধরুন সেরামই একটা। তবে আশা করি এতে আপনি কোনো রহস্যের গন্ধ পাননি। কি বলেন মিস্টার সেন? আমার ও অগ্নির জন্য একটা ডাবল এবং নিশিকান্তবাবুর জন্য একটা সিঙ্গেল মিলে দোতলায় 2 রুম নেওয়া হয়েছে। হোটেলটা মূল লোকালয়ের একটু বাইরে বলে আমাদের সকলেরই পছন্দ হয়। অন্তত লোকজনের বাড়তি ভিড়টা 2 দিন এড়িয়ে চলা যাবে। এছাড়া হোটেলের 3 তলায় কনস্ট্রাকশনের কাজ চলায় ওই দিকটাও আপাতত বন্ধ। 1 তলা ও 2 তলা মিলে জনা 15 লোক রয়েছে মাত্র। দুপুরে স্নান খাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে বিকেলে ম্যাল মার্কেটের দিকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেগুড়ে বালি। হোটেলে এসে ওঠা মাত্র বাইরে এমন বৃষ্টি শুরু হয়েছে যে আজকের গোটা দিনটাই বেকার যাবে বলে মনে হচ্ছিল। বিকেলে অম্বর রায়ের ছেলে এসে আমাদের সন্ধ্যায় চায়ের আড্ডায় আমন্ত্রণ জানিয়ে গেলেন। এমনিতেও এই বৃষ্টিতে ঘরে বসে বসে তাস পেটানো ছাড়া আর কোনো কাজ নেই বলে আমন্ত্রণ পেয়ে মন্দ লাগলো না। ওনাদের ঘর দোতলায়। সন্ধ্যার একটু পরে পরেই আমরা 3 জন আমন্ত্রণ রক্ষা করতে উপস্থিত হলাম। দরজার কলিং বেল টিপতেই একজন মহিলা এসে দরজা খুলে দিলেন। সুশ্রী ফর্সা চেহারা, যৌবন পেরিয়েছেন কিন্তু সৌন্দর্যের লেশমাত্র ঘটেনি। ভেতরে গিয়ে বসা মাত্রই অম্বরবাবুর ছেলে পাশের একটা রুম থেকে বেরিয়ে এসে বললেন, দেখেছেন কেমন স্টুপিডের মতন কাজ করেছি? আপনাদের চায়ের আড্ডায় আমন্ত্রণ জানিয়ে এলাম, অথচ এখনও নিজের নামটাই বলিনি। আমার নাম পীযূষ রায়, আর ও হলো আমার স্ত্রী মীনাক্ষী রায়। আমরা কলকাতারই বাসিন্দা। কটা দিন ছুটি কাটাতেই সপরিবারে দার্জিলিংয়ে আসা। আজ আপনারা যেভাবে বাবাকে সাহায্য করেছেন তার জন্য আমরা সত্যিই আন্তরিকভাবে কৃতজ্ঞ। কৃতজ্ঞতায় একেবারে গদগদ হয়ে কথাগুলো বললেন পীযূষবাবু। ভদ্রলোকের চওড়া কাঁধ, লম্বা হাইট এবং হাবভাবে ব্যক্তিত্বের ছাপ সুস্পষ্ট। ব্যক্তিত্বের ছাপ দেখে সুপুরুষ বলে মনে হওয়ার দরুনই কিনা জানি না, তবে ওনার মুখে এমন গদগদ ভাবটা ঠিক মানাচ্ছিল না। আরে না না, যা করেছি সেটা তো আমাদের কর্তব্য বিবেচনা করেই করেছি, এতে আবার কৃতজ্ঞতা কী আছে? এই বলে অগ্নি আমাদের পরিচয়টা দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই পীযূষবাবু ওকে থামিয়ে দিয়ে বললেন, আপনাদের চেনে না এমন লোক বাংলায় আর কটা আছে বলুন? অন্তত আমি তাদের মধ্যে একজন নই। আমি আপনাদের পেশার ব্যাপারে খবর এবং ইন্টারেস্ট দুই রাখি। ইনফ্যাক্ট বলতে পারেন আমি আপনার একজন অ্যাডমায়ারও বটে। পীযূষবাবুর বয়স আন্দাজ 40-42 হবে, কিন্তু তার সদাহাস্য মুখ এবং কথাবার্তায় তা বোঝার উপায় নেই। দিব্যি অমায়িক মানুষ। লোকাল দার্জিলিং টি এবং মীনাক্ষী দেবীর হাতে খাস আমাদের জন্য তৈরি 2-3 রকমের পকোড়া সহযোগে কথাবার্তা হচ্ছিল। বলছি, অম্বরবাবুর শরীর এখন কেমন আছে? বেটার ফিল করছেন একটু? জিজ্ঞেস করলেন নিশিকান্তবাবু। এখন অনেকটাই বেটার। পাশের ঘরে শুয়ে আছেন। তবে আজ হঠাৎ কেন যে এমনটা হলো কিছুই বুঝতে পারছি না। তা বয়স কত ওনার? 67। তবে কি জানেন, বাবা দিব্যি ফিট, একসময় অ্যাথলেটিক্স করেছেন। তবে এর আগে এমন কখনো হয়নি।
কি জানি রাস্তায় এতটা চড়াই ভেঙে ওঠার জন্যই হলো কিনা। ওনার একটা পায়ে প্রস্থেটিক লেগ দেখলাম। কোনো দুর্ঘটনা কি? 82-তে তখন আমি সবে জন্মেছি, তাই সেরকম কোনো স্মৃতি নেই। তবে বাবার জীবন একেবারেই পাল্টে যায় সেই ইনসিডেন্টের পর। স্যাডলি ডান পাটা কেটে বাদ দিতে হয়েছিল। অ্যাথলেটিক্স ছাড়তে হয় তারপরে। তা কি অ্যাথলিট ছিলেন উনি? মেইনলি স্প্রিন্টার, তবে আরও অনেক কিছুই করতেন। এভাবে প্রায় ঘণ্টাখানেক এটা সেটা আলোচনার পর আমরা উঠতে যাব, এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। মীনাক্ষী দেবী গিয়ে দরজাটা খুলতেই একজন পুরুষ ও একজন মহিলা ঘরে প্রবেশ করলেন। পীযূষবাবু ওনাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। এনারা হলেন দেবকুমার মুখার্জি এবং ওনার স্ত্রী তিথি মুখার্জি। দোতলাতেই রয়েছেন। দেবকুমার বাবু বর্ধমান ইউনিভার্সিটির ফিজিক্সের প্রফেসর, আর আমার স্ত্রী ওখান থেকেই গ্র্যাজুয়েশন করে। সেই সূত্রেই পরিচয়। আমরা যেদিন এই হোটেলে এসে উঠি, ওনারাও আবার দৈবক্রমে সেদিন এখানে আসেন। এরপর চায়ের আড্ডায় আরও নতুন দুজনের আগমন ঘটায় আমাদের আরও বেশ কিছুক্ষণ থেকে যেতে হলো। গল্পগুজবের মাঝেই নবাগতদের লক্ষ্য করছিলাম। দেবকুমার মুখার্জির মুখের গঠন এমন যে বয়স আন্দাজ করা শক্ত, তবুও দেখে 50-55 কম বলে মনে হয় না। স্বল্পভাষী অথচ সদালাপী। অপরদিকে ওনার স্ত্রী তিথি মুখার্জিকে দেখে মনে হয় যেন সদা সর্বদা তার মন বিষাদগ্রস্ত, সবসময় যেন কোনো চিন্তায় ডুবে রয়েছেন। মাঝে মাঝে দু একবার কেবল আমাদের কথার মাঝে কৃত্রিম হাসি হাসলেন। কথাবার্তার মাঝেই একসময় দেবকুমার বাবু পীযূষবাবুর উদ্দেশ্যে বললেন, আপনার বাবার সাথে একবার দেখা করা যায় কি? আসলে কাল ওনার সাথে আলাপ হয়েছিল, আর আজই এমন একটা খবর শুনে। হ্যাঁ, নিশ্চয়ই, আসুন না, বাবা পাশের ঘরেই আছেন। এরপর আমরা 5 জন এবং সাথে পীযূষবাবু এক এক করে গিয়ে পাশের ঘরটায় ঢুকলাম। বিছানায় শায়িত অম্বর রায়ের সঙ্গে পীযূষবাবু অগ্নি, নিশিকান্তবাবু এবং আমার একে একে আলাপ করিয়ে দিলেন। এরপর সকলের সাথে কুশল বিনিময়ের পর দেবকুমারবাবু বললেন, আপনাকে দেখে তো দিব্যি চাঙ্গা বলেই মনে হয়। কি করে হলো বলুন তো এমনটা? আবার শুনলাম আমার গাড়িটার ওপরেই নাকি পড়ে গিয়েছিলে। অম্বরবাবু পাল্টা প্রশ্ন করলেন। হোটেলের বাইরে দাঁড় করানো ফোরের গাড়িটা আপনার বুঝি? দেবকুমারবাবু একটু অবাক হয়ে বললেন, সে কি আপনার গাড়িতে ইন্টারেস্ট রয়েছে নাকি? ইন্টারেস্ট থাক বা না থাক, পুরাতন গাড়ি সম্পর্কে সামান্য নলেজ থাকলেই ও গাড়ি চিনতে কারো ভুল হবে না। ফোর্ডের বস 302 মডেল, লেট 70s সবথেকে পপুলার কার। কোনো একটা ম্যাগাজিনে পড়েছিলাম, সম্ভবত 84 পর্যন্ত ভারতে মাত্র 4খানা ছিল এই গাড়ি। বাবা, সত্যি অবাক করছেন মশাই আপনারা আমাকে। আজ পর্যন্ত এই মডেল চিনেছে এমন লোক সংখ্যা হাতে গোনা। সে জায়গায় আপনারা তো অনেক কিছু জানেন দেখছি। হ্যাঁ, গাড়িটা আমার দাদা আমায় গিফট করেছিলেন মাধ্যমিকে ডিস্ট্রিক্ট টপ করি বলে। যদিও তখন আমি গাড়ি চালাতে জানতাম না, পরে শিখেছি। গাড়ির শখ আসলে আমাদের বংশ পরম্পরায় চলে আসছে। আমার ঠাকুরদার নাকি শুনেছি একটা ছোটোখাটো কালেকশন ছিল বিদেশি গাড়ির, যদিও আমার সেসব দেখার সৌভাগ্য হয়নি। আফসোসের ব্যাপার। এই বলে জানলা দিয়ে এক দৃষ্টে বাইরের দিকে তাকালেন অম্বরবাবু। দেবকুমারবাবু বললেন, তা তো বটেই, যাকগে সে কথা। আপনাকে আর বিরক্ত করব না, আপনি রেস্ট নিন। আমরা আসি এখন। গেট ওয়েল সুন অম্বরবাবু। আপনাকে এভাবে দেখতে মোটেই ভালো লাগে না। পরদিন সকালে উঠে কাঞ্চনজঙ্ঘা দর্শনের ইচ্ছে ছিল, কিন্তু বরুণদেবের কৃপায় সেটা এই পুরো ট্রিপেই সম্ভব হয়ে উঠবে কিনা সন্দেহ। বৃষ্টি এখনো পড়ছে তো পড়ছে। উত্তর দিকের আকাশ দেখে মনে হয় যেন কেউ ক্যানভাসে তুলি দিয়ে মেঘ এঁকে চলেছে। কাল রাতে প্রবল বৃষ্টির কারণে 2-1 জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে বলেও শুনলাম। দুপুরে হোটেলের ডাইনিংয়ে লাঞ্চ খেতে খেতে কথা হচ্ছিল। নিশিকান্তবাবু বললেন, বৃষ্টি থামার তো লক্ষণই নেই এখনো। তা ঘোরাফেরা কি আজও হবে না? অন্তত কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলেও কাজের কাজ হয়।
অন্তত অদৃশ্য কোনোদিন পুরাতন হওয়ার নয়, কি বলেন? আরে এত চিন্তা করবেন না, মেঘ কাটলে সবই হবে। দার্জিলিং এসে কাঞ্চনজঙ্ঘা দেখিনি সে জিনিস আমার সাথে এখনও হয়নি। সেদিক থেকে বলতে গেলে আমি লাকি। আরে সব জিনিসেরই তো একটা প্রথমবার হয় নাকি? ধরুন সেটা এবারই। সারাদিন একটানা বৃষ্টির জেরে কিনা জানি না, তবে নিশিকান্তবাবুর মনটা যে একরাশ নিরাশায় ভরে গেছে সেটা বেশ বুঝতে পারলাম। ভদ্রলোক আবারও বললেন, বলছি, কাঞ্চন মানে তো সোনা, তা জঙ্ঘা মানেটা কি? জঙ্ঘা মানে তো জাং বলি জানি, মানে ওই ইংরেজিতে যাকে বলে আর কি থাই। সোনার থাই, এ আবার কেমন নাম করো? ওটা একটা মিসকনসেপ্ট। আপনার মতো অনেকেই মনে করে যে কাঞ্চনজঙ্ঘা শব্দটা বোধহয় এসেছে কাঞ্চন আর জঙ্ঘা এই দুটো শব্দ মিলে, কিন্তু আসল ঘটনাটা আলাদা। তেনজিং নোরগে ওনার ম্যান অফ এভারেস্ট বইতে লিখেছেন যে কাঞ্চনজঙ্ঘা শব্দটি এসেছে স্থানীয় ভাষার শব্দ অর্থাৎ কাংচেনজেঙ্গা এর থেকে, যার অর্থ হলো তুষারের 5 ধনদৌলত। আর এই ধনদৌলতগুলি ঈশ্বরের 5 ভাণ্ডারের প্রতিনিধিত্বও করে, যেগুলো হলো সোনা, রূপা, রত্ন, শস্য এবং পবিত্র পুস্তক। বাবা, বিশাল ব্যাপার তো। বেলা প্রায় 2:30 নাগাদ অবশেষে বৃষ্টি অনেকটাই কমে এলো। নিশিকান্তবাবু আমাদের ঘরের জানলার ধারে বসে ওনার নতুন কেনা জাইস কোম্পানির জার্মান বাইনাকুলারটা চোখে লাগিয়ে এদিক ওদিক দেখছিলেন। কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করছিলেন কিনা জিজ্ঞেস করাতেই ভদ্রলোক বললেন, কাঞ্চনজঙ্ঘা নয় হে, দেবকুমার। ওই নামে কোনো পর্বতশৃঙ্গ আছে বলে তো মনে পড়ল না, তাই অগ্নি জিজ্ঞেস করলো, তা আপনি কি দেবকুমার মুখার্জির কথা বলছেন? খুব হাত পা নেড়ে কার সাথে যেন ঝগড়া করছে বলে মনে হচ্ছে। আমি এগিয়ে গিয়ে ভদ্রলোকের কাছ থেকে বাইনাকুলারটা হাতে নিয়ে চোখ লাগালাম। দেবকুমারবাবুই বটে। হোটেলের সামনের পার্কটায় কার সাথে যেন বেশ উত্তেজিত হয়ে কথাবার্তা বলছেন। অপর লোকটি একটা ঝোপের আড়ালে থাকায় তাকে দেখা যাচ্ছে না। নিশিকান্তবাবু বললেন, আরে ধুর মশাই, এই একটু একটু বৃষ্টিতেই অনেকে বেরিয়ে পড়েছে, তা চলুন না আমরাও যাই। নিশিকান্তবাবুর কথায় আমরা দুজনেই রাজি হলাম এবং প্রায় মিনিট 10 মধ্যেই বেরিয়ে পড়লাম। নিশিকান্তবাবু বেশ উৎসাহিত। একটা কাউবয় হ্যাট মাথায় চাপিয়ে ওনার দূরবীনটা সাথে নিয়ে বললেন, বুঝলে মনোজ, সব কিছুই একটু ক্লোজলি অবজার্ভ করতে হবে, চলো। দার্জিলিংয়ের ওয়েদার সত্যিই অবাক করার মতো। আধ ঘন্টা আগেই যেখানে বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না, সেই জায়গায় এখন পশ্চিম আকাশের দিকে তাকিয়ে সত্যিই অবাক হতে হয়। এই প্রথম কালো মেঘের গায়ে ফাটল দেখতে পেলাম, আর সেই ফাটলের মধ্যে দিয়েই সূর্যের রশ্মি মঞ্চে স্পটলাইট পড়ার মতোই দার্জিলিং শহর এবং আশেপাশে পাহাড়ের গায়ে পড়েছে। হোটেল থেকে ম্যাল পায়ে হাঁটা দূরত্বে আমরা সেদিকেই যাচ্ছিলাম। ডেভেন পার্ক পার করে যাওয়ার পরই পেছন থেকে চেনা কণ্ঠস্বর শুনে পেছন ফিরে দেখি দেবকুমার মুখার্জি পার্কের ভেতর থেকেই অগ্নির নাম ধরে ডাকছে এবং আমাদের দিকে হাত নাড়ছেন। পার্কের দিকে যেতে যেতে নিশিকান্তবাবুই বললেন, বলছি অগ্নিবাবু, এই ঝগড়ার ব্যাপারটা কি একটু জিজ্ঞেস করবো নাকি? না না, কোনো প্রয়োজন নেই। তা ম্যালের দিকে নাকি? পার্কে প্রবেশ করে কিছুটা এগিয়ে যেতেই হাতে সিগারেটটা পাশের ডাস্টবিনে ফেলে দিয়ে জিজ্ঞেস করলেন দেবকুমারবাবু, এবং তারপর নিশিকান্তবাবুর গলায় ঝুলন্ত বাইনাকুলার দেখে আবারও বললেন, ওটা দিয়ে পাখি দেখবেন বুঝি? পাখি যদিও না পান, দু একটা সুন্দরী নিশ্চয়ই পেয়ে যাবেন। যদি তাও না পান তাহলে আর কি, কোটা দুয়েক পাখি দেখুন আর অর্নিথোলজিক্যাল এক্সপার্ট হিসেবে নাম কিনুন। এই বলেই হেসে উঠলেন ভদ্রলোক। নিশিকান্তবাবু একটু সলজ্জ ভাব করে মাথার পিছনের কয়েক গাছা চুলে একবার ডান হাতটা বুলিয়ে দিলেন, তারপর বললেন, সে বয়স কি আর আছে? পাখি না বা পাই, গাছ পাবো, পাহাড় পাবো, মানুষও পাবো,
বিদেশি, বাঙালি, লেপচা, ভুটিয়া, নেপালি, কত যে লোক আছে তার ঠিক নেই। তা তো বটেই, তা তো বটেই। উফ, বৃষ্টিটা কেটে গিয়ে হাফ ছেড়ে বাঁচা গেল, বুঝলেন? ওয়েল দেন, আপনারা ঘুরে আসুন, হোটেলে দেখা হচ্ছে। এই বলে হাসি মুখে প্রস্থান করলেন দেবকুমার বাবু। পার্কটা বাচ্চাদের, তাই সেখানে দেখার মতো বিশেষ কিছুই নেই। আমি আর অগ্নি আবার ফিরতি পথ ধরতে যাব, এমন সময় নিশিকান্তবাবু পেছন থেকে বললেন, মিস্টার গোয়েন্দা, আপনার পেশাটা একটু কাজে লাগাবেন নাকি? পিছন ফিরে দেখি দেবকুমারবাবু যেখানে দাঁড়িয়ে হাত পা নেড়ে কারোর সাথে কথা বলছিলেন, নিশিকান্তবাবু সেখানে দাঁড়িয়ে একটা ঝোপের ওপাশে আঙুল দেখিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা সেদিকেই এগিয়ে যেতে নিশিকান্তবাবু ঝোপের পিছনে একটা জায়গায় কাঁচা মাটিতে কতগুলো এলোমেলো পায়ের ছাপের দিকে নির্দেশ করে বললেন, এই জায়গাটা কিন্তু আমাদের রুমের জানলা থেকে দেখা যায় না, কিন্তু এখানে দাঁড়িয়ে কেউ যে দেবকুমার মুখার্জি আর ওই অপর ব্যক্তির কথোপকথন আড়ি পেতে শুনছিল, তাতে সন্দেহ আছে কি? অগ্নি নিচু হয়ে পায়ের ছাপগুলো একবার দেখে নিয়েই বলল, শরীর সারাতে এসে আমার পেশাকে কাজে লাগানোর আমার কোনো ইচ্ছা নেই, আর তেমন কোনো ঘটনাও এখনও ঘটেনি, তাই ওসব চিন্তা আপাতত অমূলক। চলুন। সে আপনি যাই বলুন, আমি কিন্তু অলরেডি রহস্যের গন্ধ পাচ্ছি। আচ্ছা, হয়েছে হয়েছে, এবার রহস্যের গন্ধ ছেড়ে দার্জিলিং টিয়ের গন্ধ নেবেন, চলুন। এই বলে আমরা আবার ম্যালের দিকেই হাঁটা দিলাম। ম্যাল মার্কেটটা একটা জীবন্ত সিনেমার পর্দা। একটা নির্দিষ্ট জায়গায় বসে এক দৃষ্টে তাকিয়ে থাকলে কলকাতা থেকে লন্ডন কোথায় কি ফ্যাশন চলছে সবটাই বোঝা যায়। সামনের বড় ফোয়ারাটা পেরিয়ে কিছু দূর যেতেই দেখি আর্ট ক্রাফটস অ্যান্ড কিউরিয়াস নামের একটা দোকানের ভেতর থেকে অম্বর রায় বেরিয়ে আসছেন। একটা ক্র্যাচের ওপর ভর করে একা একাই বেরিয়ে পড়েছেন ভদ্রলোক, হাতে একটা কাগজের প্যাকেট। আমাদের দেখে হাসি মুখে এগিয়ে এলেন। আরে অম্বরবাবু যে, গুড ইভিনিং। আপনি তো এই বয়সও বেশ স্ট্রং মশাই, হ্যাঁ একাই বেরিয়ে পড়েছেন। হ্যাঁ, রোগী তো নই, বেরিয়ে পড়তে ক্ষতি কি? তাছাড়াও এই জলবায়ুতে খানিক হাঁটাহাঁটি করলে দুরারোগ্য ব্যাধিও সারতে বাধ্য। হ্যাঁ, তা যা বলেছেন, একেবারে 100% পলিউশন ফ্রি এয়ার, সাথে অপরূপ দৃশ্য তো আছেই। বলছি, আপনি একা চড়াই ভেঙে হোটেলের দিকে ফিরতে পারবেন? না হলে আমি কি দিয়ে আসতাম? না না, থ্যাংক ইউ, আর কোনো প্রয়োজন হবে না। আপনারা বেরিয়ে আসুন, আমি একাই ফিরতে পারবো। এরপর ভদ্রলোক আগের মতোই ক্র্যাচের ওপর ভর করেই হোটেলের দিকের পথ ধরলেন। বাবা, কিউরিও শপে গেছিলেন? ভদ্রলোকের পুরাতন জিনিসের প্রতি আগ্রহটা বেশ ভালোই মনে হচ্ছে, কি বলেন? এখানে অম্বর রায়ের মতো যাদের হাঁটতে অসুবিধা তারা অনেক সময় ঘোড়াও ব্যবহার করে থাকেন, যদিও আজকাল নিতান্তই শখের বসে না হলে আর কেউ ঘোড়া চড়ে না। তবে ঘোড়া মাঝে মাঝেই দু একটা দেখা যাচ্ছিল। আমরা কাছেই দিলখুশ নামের একটা রেস্টুরেন্টের দোতলার ছাদে গিয়ে বসলাম। আমার আর নিশিকান্তবাবুর জন্য এখানকার লোকাল টি, বেশ কিছু ফ্রাইজ ও সাথে থুকপা, এবং অগ্নির জন্য কেবল স্যালাড, চিকেন স্যুপ ও ডিম সেদ্ধ অর্ডার করলাম। অগ্নির শরীর পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত ওর তেল চপচপে ভাজা পোড়া বিভিন্ন রিচ খাওয়া আমি একদম বন্ধ করে দিয়েছি। কাল মীনাক্ষী দেবীর হাতের পকোড়াও দুটোর বেশি খেতে দিইনি। এই নিয়ে প্রথম দুদিনও বেশ গজগজ করলেও এখন আর তেমন কিছু বলে না। নিশিকান্তবাবুর আবার এই দিকে মন নেই। উনি চোখে বায়নাকুলার লাগিয়ে দূরের কিছু রৌদ্রোজ্জ্বল ছোট বড় পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে সমানে প্রশংসাসূচক বিশ্লেষণ আউড়ে চলছে। ভদ্রলোকের এহেন উল্লাস দেখে অগ্নি বলল, সাধেই কি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় লিখে গেছেন, বঙ্গবাসীদের কেবল মাঠ দেখাই অভ্যাস, মৃত্তিকার সামান্য স্তূপ দেখলেই তাহাদের আনন্দ হয়। এরপর প্রায় আধ ঘন্টাখানেক সেখানে কাটিয়ে পুনরায় ম্যালের রাস্তায় আসতেই একজন অশ্বারোহী দ্রুত বেগে আমাদের সামনে দিয়ে ছুটে গেলেন। নিশিকান্তবাবু সেদিকে উজ্জ্বল চোখে তাকিয়ে বললেন,
মশাই, আমি ওনার মনের ভাবটা পরিষ্কার বুঝতে পারলাম এবং সঙ্গে সঙ্গেই বাধা দিয়ে বললাম, না না না, ওসব একেবারে হচ্ছে না। এই তুমি থামো তো। দার্জিলিংয়ে এসে এরকম অ্যাডভেঞ্চার করবো না তা হয় নাকি? আহ, কি মুশকিল! এই বয়সে ঘোড়ার পিঠ থেকে পড়ে এই দূর দেশে হাত পা ভাঙলে একেবারে কেলো হবে কিন্তু, বলে দিলাম। এই বয়স মানেটা কি মনোজ? অম্বর রায়কে তো দেখলে। শারীরিক বয়সের তুলনায় মানসিক বয়সটাই হচ্ছে আসল, বুঝলে? আর আর তাছাড়া তুমি তো আমার হাঁটুর বয়সী ছোকটা, এমন ভয় পেলে চলবে? পুরুষ হও মনোজ, পুরুষ। কাজ নেই আমার পুরুষ হয়ে, আপনি হন। আমি নয় কাপুরুষই রইলাম, অন্তত হাত পাগুলো আমার আস্ত থাকবে। ধুর, তোমার দ্বারা কিচ্ছু হবে না। অবশেষে একটা আস্তাবল থেকে ঘোড়ার ব্যবস্থা করা গেল। অগ্নি একটা শান্ত ও নিচু ঘোড়ার চয়েস করে দিয়েছিল নিশিকান্ত বাবুকে। মারিত গন্ডার, লুঠিত ভাণ্ডার, আর চরিত সর্ববৃহৎ অন্ডার। এই বলে বাংলা শব্দকোষকে একটা নতুন শব্দ উপহার দিয়ে আস্তাবলের সব থেকে বড় ঘোড়াটা চয়েস করে বসলেন। ঘোড়াটার নাম ডায়না। আমি মনে মনে প্রমাদ গুনলাম, ভদ্রলোকের আয়ুরেখার জোর বুঝি এই পর্যন্তই ছিল। শেষে মানুষটার যেন প্রাণ সংশয় না হয়, নইলে দার্জিলিং ট্রিপ তো মাটি হবেই, উল্টে লোকটাকে আমাকেই টেনে নিয়ে বেড়াতে হবে। অবশেষে আমার সমস্ত বাধা নিষেধ উপেক্ষা করে ঘোড়ার সহিসের দেওয়া একটা টুলের ওপর ভর করে ঘোড়ার পিঠে চড়ে বসলেন নিশিকান্তবাবু। আমি সাজেস্ট করলাম অন্তত ঘোড়ার সহিস লাগামটা হাতে নিয়ে সাথে চলুক, কিন্তু ভদ্রলোক সে কথা হেসেই উড়িয়ে দিলেন। তারপর বললেন, দূর, তাহলে আর ওই বন্য অ্যাডভেঞ্চারটা কোথায় থাকছে? হ্যাঁ, এই যে নিশিকান্তবাবু, শেষে অ্যাডভেঞ্চারের চোটে আবার হাতে পায়ে যেন প্লাস্টার না লাগে, সাবধান কিন্তু। নিশিকান্তবাবু মাথায় কাউবয় হ্যাটটা চাপিয়ে থুতনির নিচে হ্যাটের সুতো দুটো বাঁধতে বাঁধতে বললেন, মনোজ, এই কথায় কথায় অমর নেতিবাচক মন্তব্য করার অভ্যাসটা কোথা থেকে পেলে বলো তো? এই বলে আমার উত্তরের অপেক্ষা না করে ঘোড়ার লাগাম ধরে দিলেন একটা। ডায়না, এবার দৌড় লাগাও। আর সাথে সাথেই ঘোড়াটা টকবক করে চলতে আরম্ভ করল। অগ্নি হেসে বলল, মনোজ, এমন ধুতিধারী কাউবয় কখনো দেখেছো? সাথে শুধু একটা পিস্তলেরই অভাব, কি বলো? ঘোড়ার সহিস পাশেই দাঁড়িয়েছিল। সে বলল, आप लोग कुछ चिंता मत कीजिए साहब जी, वो डायना एकदम शांत स्वभाव का घोड़ा আছে। আধ মাইল গিয়ে আবার নিজে থেকেই ফিরে চলে আসবে। সেই হলেই ভালো। এভাবে মিনিট দুই ঘোড়াটা টকবক করে নিশিকান্তবাবুকে নিয়ে বেশ কিছুটা দূরে এগিয়ে নিয়ে গেল। তারপর ভদ্রলোক হঠাৎ লাগাম ধরে আবার টান দিলেন কিনা জানি না, কিন্তু ঘোড়াটা আরও দ্রুত বেগে ছুটতে শুরু করল। মনোজ, এই মনোজ, দূর থেকে আমরা ওনার চিৎকারও শুনতে পেলাম। নিশিকান্তবাবু ঘোড়াটাকে চালাচ্ছেন না ঘোড়াটা নিশিকান্তবাবুকে, সেটা বোঝা গেল না। মুহূর্তের মধ্যেই ডায়না নিশিকান্তবাবুকে পিঠে নিয়ে দূরে মিলিয়ে গেল। সেই দৃশ্য দেখে আমার মুখ দিয়ে শুধু একটা শব্দই বেরোলো, সেরেছে। ঘোড়ার সহিস একটা শুকনো কাষ্ঠ হাসি হেসে বলল, ও কাছু ভাববেন না আপনারা সাহেব জি, ডায়ানা ঠিক ফিরে আসবে। হ্যাঁ, তা তো বটেই। কেবল সাথের লোকটিকেও সঙ্গে করে ফেরত আনলে বড় উপকার হয় আর কি। কিন্তু ডায়না আমাদের সে উপকার করল না। মিনিট দশেক পর ঘোড়াটা যখন ফিরল, তখন আমরা তিনজন দূর থেকেই অবাক হয়ে দেখলাম যে ঘোড়ার পিঠ একেবারে শূন্য। নিশিকান্তবাবু তো দূরের কথা, ওনার ধুতির কোঁচাটুকুও আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। আমার ভয়ে ডায়না নিশ্চয়ই ভদ্রলোককে কোনো এক খাদে সমাধিস্থ করে ফিরেছে। অগত্যা আর কি করা, ঘোড়ার দাম চুকিয়ে আমি আর অগ্নি খুঁজতে বেরোলাম নিশিকান্তবাবুকে। ম্যাল মার্কেটের রাস্তা ছাড়িয়ে আরও প্রায় আধ মাইল যাওয়ার পর দূরে তাকিয়ে দেখি একটা লোক কুড়িয়ে কুড়িয়ে হেঁটে আসছে। আরও কিছুটা কাছে আসতে আর চিনতে অসুবিধে হলো না। যাক, হাত পা অক্ষত আছে, এই দেখে কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল। ভদ্রলোকের কাছে পৌঁছে ইচ্ছে হলো খুব করে দু একটা কথা শুনিয়ে দিই, কিন্তু মরার ওপর আর খাড়ার ঘা না দিয়েই বললাম, তারপর খদ্দূর পর্যন্ত চলেছিল আপনার অ্যাডভেঞ্চার? নিশিকান্তবাবু কোমরে হাত দিয়ে বেশ একটু আর্তনাদ করেই বললেন,
বাপরে, বদমাইশ ডাইনিটা মেরে ফেললো একেবারে। ওহ, ঘোড়াটার নাম যে ডাইনি না, ডায়না, সেটাই সূত্রে দিতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই ভদ্রলোক আমার মনের ভাবটা আন্দাজ করেই বললেন, আমি ওটাকে ডাইনি বলবো, কারো কোনো আপত্তি আছে? রাস্তার ধারের এথিরিয়াম ফার্নের ঝোপগুলো পড়েছিলেন মনে হচ্ছে। ঘাড়ের ওপরে কলারের কাছে একটা পাতা এখনো আটকে আছে। গায়ের শীতের পোশাকটা ছিল বলে, না হলে হাত পা না ভেঙে আর উপায় ছিল না। সে আর বলতে, আজ আর ঘুরে কাজ নেই, চলুন হোটেলে ফেরা যাক। হোটেলের সামনেটায় এসে দেখি লোকজনের একটা জটলা বেঁধে রয়েছে। নিশিকান্তবাবু বললেন, এ কি, হোটেলের সামনেটা অমন ক্রাউডেড কেন মশাই? কোনো বিখ্যাত লোক তো গেল নাকি? আমরা তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে চললাম। কি হয়েছে কিছুই বুঝতে না পেরে ভিড় ঠেলে ভেতরে ঢুকছি, এমন সময় ম্যানেজার মহিম রেগড়ি পাশ থেকে ছুটে এসে খবরটা দিলেন। শুনেছেন কি হয়েছে? লিফটের মধ্যে দেবকুমার মুখার্জি খুন হয়ে পড়ে আছেন। আমরা তিনজনেই অবাক। বলে কি লোকটা? নিশিকান্তবাবু আঁতকে উঠে বললেন, কি বলছেন কি? ফিজিক্সের প্রফেসর দেবকুমার মুখার্জি আমাদের সাথে দোতলায় রয়েছেন যিনি? তবে আর বলছি কি, গলায় একটা বড় চাকু ঢুকিয়ে একেবারে এপার ওপার করে দিয়েছে। রক্তে ধুয়ে গেছে পুরো লিফটের ফ্লোর। ওটা দেখে আমার তো হাত পা একেবারে ঠান্ডা হয়ে যায় পুরো। তারপরে এই 8 ঘন্টা আগেই আমি পুলিশে খবর দিয়েছি। নিশিকান্তবাবু অগ্নির দিকে ঘুরে আন্দাজ ওনার সেই রহস্যের গন্ধ পাওয়ার কথাটা আবারও বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগে অগ্নি ভিড় ঠেলে একেবারে লিফটের সামনের দিকে গিয়ে উপস্থিত হয়েছে। আমরাও তার পেছন পেছন এগিয়ে গেলাম। পুলিশের লোক জায়গাটা ঘিরে রেখেছে। একজন পুলিশ ইন্সপেক্টর আমাদের দিকে এগিয়ে এসে ডু নট এন্টার লেখা স্ট্র্যাপে ঘেরা জায়গার মধ্যে ঢুকতে বাধা দিতে যাচ্ছিলেন, কিন্তু অগ্নির দিকে চোখ পড়তেই দাঁড়িয়ে গিয়ে বেশ অবাক হওয়ার ভঙ্গিতে বললেন, আপনি এখানে? বুঝলাম ইন্সপেক্টরটি অগ্নিকে চিনতে পেরেছেন। অগ্নি বলল, আসলে চেঞ্জে এসে এই হোটেলেই উঠেছি। আর যে ব্যক্তি খুন হয়েছে বলে শুনলাম, ওনার সাথেও আমার পরিচয় ছিল। আই সি। তা উনি আপনার পরিচিত যখন, তার মানে কেসটা আপনি দেখছেন, তাই তো? না না, তেমন কোনো ইচ্ছা নেই আমার আপাতত। পরিচয় বলতে ওই এখানে এসেই বার দুয়েক দেখা হয়েছিল আর কি। ভেরি ওয়েল। তবে ক্রাইম সিনটা একবার দেখতে চাইলে আপনি স্বচ্ছন্দে দেখতে পারেন। মানে আপনার অবজারভেশনের কথা কারই বা অজানা বলুন, দেখুন যদি কিছু বের করতে পারেন। অগ্নি কোনো কথা না বলে পুলিশের ঘেরা দেওয়া হলুদ কালো স্ট্র্যাপ বাঁ হাতে উঁচু করে ভেতরে প্রবেশ করল। আমরা দুজন বাইরে দাঁড়িয়ে রইলাম। দূর থেকেই লিফটের বাঁ দিকের দেওয়ালে হেলান দিয়ে মেঝেতে পড়ে থাকা দেবকুমার বাবুর বডিটা দেখা যাচ্ছিল। চোখ দুটো আধখোলা অবস্থায় আমাদের দিকেই তাকিয়ে রয়েছে, আর গলায় আমূল বিঁধে রয়েছে একটা কালো রঙের পাটোলা ছুরি। নিশিকান্তবাবুকে দেখেই বোঝা যায় উনি চাইছেন অগ্নি কেসটা নিয়ে লেগে পড়ুক, কিন্তু আমি সেটা মোটেই চাই না। ওর শরীর এখনও পুরোপুরি সুস্থ না। এরই মধ্যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর দরকার কি? তাছাড়া পুলিশ তো রয়েছেই এই কাজের জন্য। 8 ঘন্টা পর আমাদের দোতলার রুমে গিয়ে পৌঁছতে নিশিকান্তবাবু বললেন, লিফটে সিসিটিভি ক্যামেরা ছিল বলেও তো মনে পড়ছে না। আচ্ছা অগ্নিবাবু, আপনি কেসটা নেবেন না? তা আমাকে দিচ্ছেই বা কে তদন্তের ভার? আরে কেউ দায়িত্ব দিলে তারপরই যে তদন্ত করবে তা কি সবসময় হয় নাকি? সত্যিটা জানার ইচ্ছা করছে না আপনার? এমন একটা অমায়িক নিপাট ভদ্রলোককে কে বা কেনই বা মারলো জানতে চান না আপনি? তা উনি যে নিপাট ভদ্রলোক সেটা বুঝছেন কি করে? তাছাড়া ও কাজ তো পুলিশের। আচ্ছা, পার্কে দেবকুমার বাবুর কারোর সাথে উত্তেজিত হয়ে কথা বলার ব্যাপারটা তুমি বললে ইন্সপেক্টরকে? লাশটা ফরেন্সিকে দিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তো উনি আসবেন একবার, তখনই না হয় কথা হবে। ইন্সপেক্টর মোশাররফ হোসেন যখন আমাদের রুমে এলেন তখন সন্ধে 7:25। ভদ্রলোক সরাসরি কাজের কথা এলেন এবং আমরা যা যা জানি সব সবিস্তারে জানতে চাইলেন। নিশিকান্তবাবুর বায়নাকুলার দিয়ে জানলা থেকে পার্কে দেবকুমার বাবুকে দেখতে পাওয়া থেকে শুরু করে
ওনার ব্যাপারে আমরা যা যা জানি, ওনার সাথে কিভাবে কার মাধ্যমে আলাপ, সবই জানালাম। সব শুনে টুনে ইন্সপেক্টর হুসেনই বললেন, আপনারা তো জানেনই যে এসব ব্যাপারে কাজ কিভাবে এগোয়, তাই আশা করছি তদন্ত চলাকালীন আপনারা কিছুদিন আরও এখানেই রয়েছেন। অগ্নি মাথা নেড়ে সম্মতি জানিয়ে জিজ্ঞেস করলো, দেবকুমারবাবুর স্ত্রীর সাথে কথা বলেছেন? উনি কি বলছেন? মিসেস মুখার্জি ঘটনাটা শোনার পর স্বাভাবিকভাবেই একটু আপসেট হয়ে পড়েছেন। সেভাবে কথা হয়নি এখনও, তবে আমার ধারণা ওনার কাছে কিছু ইম্পর্টেন্ট লিড পাওয়া গেলেও যেতে পারে। ঠিক আছে, তাহলে আপনারা একটু চোখ কান খোলা রাখবেন। যদি কিছু জানতে পারেন পুলিশকে অবশ্যই ইনফর্ম করবেন। সাধারণত ইন্টারোগেশনের দিকটায় আমরা কখনো থাকিনি, তাই ইন্সপেক্টর হুসেন চলে গেলে পর অগ্নিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার কি মনে হলো? উনি কি আমাদের কাউকে সাসপেক্ট বলে মনে করছেন? স্বভাবতই করছেন। এরপর আরও বেশ কিছুক্ষণ আমাদের ঘরে বসে আমরা এইসব নিয়ে আলোচনা করে কাটালাম, এবং তারপর রাতের ডিনারটাও আমাদের ঘরেই আনিয়ে নিলাম। রাতের খাবার সেরে বিছানায় আধশোয়া অবস্থায় আমি পরের দিনের ঘোরার প্ল্যানটাই ঠিক করছি। নিশিকান্তবাবু জানলার কাছে একটা চেয়ারে বসে বাইরে চেয়ে কি যেন দেখছেন। এমন সময় দরজার কলিং বেলটা বেজে উঠল। আমি উঠে গিয়ে দরজাটা খুলে দিতেই একেবারে হুড়মুড় করে ঘরে এসে ঢুকলেন অম্বুর রায়ের ছেলে পীযূষ রায়। আমাদের চোখে মুখে অবাক ভাবটা লক্ষ্য করে ক্ষমা চেয়ে বললেন, মাফ করবেন এভাবে এসে পড়ার জন্য। এই বলে একেবারে অগ্নির সামনে গিয়ে দাঁড়িয়ে আবারও বললেন, অগ্নিদীপবাবু, আপনার সাহায্যের আমার বিশেষ প্রয়োজন। পুলিশ আমাকে খুনি বলে সন্দেহ করছে, ভাবতে পারেন? ভদ্রলোকের গলার আওয়াজে উত্তেজনার ভাব স্পষ্ট। অগ্নি পীযূষবাবুর দিকে একটা চেয়ার এগিয়ে দিয়ে বলল, আরে আপনি ব্যস্ত হবেন না, শান্ত হয়ে বসুন আগে, তারপর বলুন এক্স্যাক্টলি কী হয়েছে। কিভাবে শান্ত হয়ে বসি বলুন তো? আমি যা যা জানি সবই খোলাখুলিভাবে বলেছি ইন্সপেক্টর হোসেনকে। এখন হোটেলের ম্যানেজার মহিম গ্রেগরিকে না ধরে উল্টে আমার পেছনে পড়েছে। এর কোনো মানে হয়? ম্যানেজার মহিম গ্রেগরি? হ্যাঁ হ্যাঁ, ওই মেরেছে দেবকুমার মুখার্জিকে। আমি নিজের চোখে দেখেছি বিকেলে ওদের মধ্যে ঝগড়া হতে। পীযূষবাবু, আপনি ব্যাপারটা খুলে বলছেন না কিন্তু। এভাবে আমার পক্ষে সবটা পরিষ্কারভাবে বুঝে ওঠা সম্ভব হবে না। পীযূষ রায় এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলেন, আজ দুপুরে বৃষ্টিটা থামলে বাবা বললেন অবজারভেটরির দিকটা একটু বেড়াতে যাবেন। আমি আর আমার স্ত্রীও যেতে চাইলাম, কিন্তু বাবা বললেন উনি একাই যাবেন। তা 2:30টার কিছু আগে বেরিয়েও পড়লেন। এরপর বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরও যখন উনি ফিরলেন না, তখন আমিও বেরিয়ে পড়লাম বাবাকে খুঁজতে। অবজারভেটরির দিকটা একটা চক্কর দিয়ে বাবাকে খুঁজে না পেয়ে শেষে কয়েকটা টুকিটাকি জিনিস কিনে আমি ফিরতি পথ ধরলাম। বেলা তখন আন্দাজ 3:30 হবে। হোটেলের সামনে দিয়ে ঢুকেই দেখি ম্যানেজার মহিম গ্রেগরির সাথে দেবকুমারবাবুর বেশ একচোট বেঁধে গিয়েছে। দেবকুমারবাবু মহিম গ্রেগরিকে খুব ভালোভাবে চেনেন। ওর মতন লোকের মানুষের ব্যাপারে নাক গলানোর অভ্যেস, এইসব বলে ঝাড়াঝাড়ি করছিলেন। এখন দুটো লোকের মধ্যে ঝামেলা বাঁধার কত রকমের কারণ থাকতে পারে বলুন তো? তাই আমিও ওসব অতটা গানা করে আমার মতন চলে আসি। এটাই আমি পুলিশকে জানিয়েছি। ইন্সপেক্টর হোসেন সেসব শুনে চলেও গেলেন তখন। তারপর এই মিনিট 10 আগে আবার ফিরে এসে আমাকে বলে গেলেন যে আমার নাকি খুনের জোরালো মোটিভ আছে, আর উনি সে ব্যাপার জানেন। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি যেন হোটেল থেকে না বেরোই। তা কী মোটিভ আপনি জিজ্ঞেস করলেন না? সে কি আর করিনি। উনি শুধু বললেন সেসব নাকি কনফিডেন্সিয়াল, এখন বলা যাবে না। দেখুন দেখি, এর কোনো মানে হয়? আমার নাকি খুনের মোটিভ, অথচ আমাকেই বলা যাবে না। চমৎকার। অগ্নিদীপবাবু, আপনাকে এই কেসটা নিতে হবে। আমি এসব ঝামেলার মধ্যে পড়তে চাই না। পুলিশের ওপর আমার ভরসা নেই, ওরা আমায় জেলে পুরে দেবে। অন্তত আমার স্বার্থ রক্ষার জন্যই আমি আপনাকে অ্যাপয়েন্ট করছি। আর আপনি না করবেন না প্লিজ। আপনার যত টাকা লাগে আমি দেব, আপনি শুধু পুলিশের হাত থেকে আমায় বাঁচান। ভদ্রলোক যে ইন্সপেক্টর হোসেনের কথায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন সেটা বোঝা যাচ্ছিল। এদিকে আবার নিশিকান্তবাবু যে ভীষণ খুশি হয়েছেন তাতে সন্দেহ নেই। উনি মনে মনে নিশ্চয়ই এটাই চেয়েছিলেন। অগ্নি পীযূষবাবুকে কিছু বলার আগে একবার আমার দিকে তাকালো। আমি কিছু বলছি না দেখে ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে,
তবে শুধুই যে আপনার স্বার্থ রক্ষা করব সেই কথা আমি আপনাকে দিতে পারছি না। তদন্ত যখন করতেই হবে তখন এর শেষটাও তো আমাকে দেখতেই হবে, তাই না? 100 বার, তাতে আমার কোনো আপত্তি নেই। আসল খুনি ধরা পড়লেই তো প্রমাণ হয়ে যাবে যে আমি নির্দোষ। পরদিন ভোর 4:30 সময় আমরা পৌঁছে গেলাম টাইগার হিলে। সেখান থেকে সূর্যোদয়, কাঞ্চনজঙ্ঘা এবং সাথে আকাশ একেবারে পরিষ্কার থাকার দরুন মাউন্ট এভারেস্টও দেখতে পেলাম। ভোরবেলায় টাইগার হিলে প্রায় কয়েক হাজার দেশি বিদেশি পর্যটকের জমায়েত। সেখানে প্রায় ঘণ্টাখানেক কাটিয়ে পৌঁছে গেলাম ঘুম মনিস্ট্রি। এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশের সত্যিই কোনো তুলনা হয় না। এরপর আমরা গেলাম বাতাসিয়া লুপ এবং সেখানেই ব্রেকফাস্ট সেরে পিস প্যাগোডা ও রক গার্ডেন হয়ে যখন হোটেলে ফিরলাম তখন প্রায় বেলা 10টা। হোটেলে ফিরে ম্যানেজার মহিম গ্রেগরির খোঁজ করতে গিয়ে একজন বেয়ারা জানালো যে উনি এখনো হোটেলে আসেননি। নিশিকান্তবাবু বললেন, কেসটা নিয়ে যে আপনি ভাবাভাবি শুরু করে দিয়েছেন সে তো বুঝতেই পারছি। তবে এখন খুনের সময়কার সবার ওয়্যার অ্যাবাউটসটা জানা দরকার আগে। ওই সময় কে কী করছিল, কোথায় ছিল, সবটা জানতে না পারলে ঘটনা প্রবাহ ঠিক অনুমান করা যাবে না। কথা বলতে বলতে আমরা পীযূষবাবুর রুমের সামনে এসে উপস্থিত হয়েছিলাম। অগ্নি হাত বাড়িয়ে বেলটা টিপতেই পীযূষবাবু নিজেই দরজা খুললেন। আমাদের দেখেই হাসি মুখে ভেতরে নিয়ে গিয়ে বসালেন। আমাদের আসার কারণ জানতে পেরে পীযূষবাবু ওনার বাবা অম্বর রায় এবং মীনাক্ষী দেবীকে ডেকে দিলেন। আচ্ছা অম্বরবাবু, কাল আপনার সাথে ম্যালে আমাদের দেখা হয় আন্দাজ 3টের আশেপাশে। তারপর আপনি হোটেলে ঠিক কখন ফিরলেন আর নিচে কাকে কাকে দেখলেন একটু সবিস্তারে বলুন তো। অম্বরবাবু প্রথমে একটু ভেবে নিয়ে তারপর আবার বলতে শুরু করলেন। আপনাদের সাথে দেখা হওয়ার প্রায় আধ ঘন্টার মধ্যেই আমি হোটেলে ফিরে আসি। সে সময় নিচে হোটেলের ম্যানেজারটিকে দেখি ওর কেবিনে, আর 2-1 বেয়ারা তো ছিলই। আর যতদূর মনে পড়ছে আমাদের পাশের ঘরের যে ভদ্রলোকটি রয়েছেন, কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, খাস্তগির। ওই মিস্টার খাস্তগিরকেও দেখি নিচে ঘোরাঘুরি করতে, সম্ভবত কারোর জন্য অপেক্ষা করছিলেন। তা দেবকুমার মুখার্জিকে দেখেননি? না, তাকে তো দেখলাম না। এরপর অগ্নি মীনাক্ষী দেবীর দিকে ঘুরে সপ্রশ্ন চাহনিতে তাকাতেই উনি বললেন, আমার কাল সারাদিনে বাইরে যাওয়াই হয়নি। সকালটা তো বৃষ্টিতেই কাটলো, তারপর সন্ধ্যার দিকে হয়তো বা যেতাম, কিন্তু যেসব ঘটনা ঘটে গেল তারপর আর। বুঝলাম। তা দেবকুমার বাবুকে তো আপনি কলেজের সময় থেকেই চিনতেন, তা উনি মানুষ হিসেবে কেমন ছিলেন? কেন জিজ্ঞেস করছেন বলুন তো? না মানে ঝগড়া ঝামেলা কি হতো ওনার কারোর সাথে? মনে তো হয় না, অন্তত আমি যতদিন চিনতাম সেরকম কিছু দেখিনি কখনো। এরপর আরও 2-1টা এদিক ওদিক কথাবার্তার পর আমরা উঠে পড়লাম। প্রথমে নিশিকান্তবাবু, তারপর আমি ও শেষে অগ্নি দরজার দিকে হেঁটে যাচ্ছি। এমন সময় হঠাৎ অগ্নি কিসে একটা হোঁচট খেয়ে দরজার পাশেই রাখা সুকেসটার গায়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল। আমি পিছিয়ে এসে ওকে ধরে ফেললাম। না আসলে শরীরটা ঠিক সুস্থ নয় তো, মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠল। এই বলে অগ্নি ঝুঁকে পড়ে নিজের হাতেই মেঝেতে পড়ে যাওয়া জুতোগুলো তুলে সুকেসে রেখে দিতে চাচ্ছিল, কিন্তু মীনাক্ষী দেবী বাধা দিয়ে বললেন, আরে আরে করছেন কি, রাখুন, আমি করে নিচ্ছি। আরে না না ঠিক আছে। এই বলে অগ্নি ঝটপট জুতোগুলো সুকেসে রেখে দিয়ে আমার দিকে ঘুরল, তারপর বলল, মনোজ চলো। বাইরে এসে কোনো কথা না বলে সোজা প্যাসেজ ধরে পাশের রুমের সামনে গিয়ে বেল টিপল অগ্নি। এটা মিস্টার খাস্তগির রুম। অগ্নির মধ্যে হঠাৎ করে বেশ একটা চনমনে ভাব লক্ষ্য করছিলাম। নিশ্চয়ই কোনো কিছুর একটা গন্ধ পেয়েছে ও। মিনিট খানেক দাঁড়ানোর পর এক ভদ্রলোক দরজা খুলে দিলেন। দেখলাম মিস্টার খাস্তগির, সেই ভদ্রলোক যিনি প্রথম দিন অম্বর রায়ের জন্য মহিম গ্রেগরির কেবিনে ডাক্তার ডেকে দিয়েছিলেন। আমাদের দেখে ভিতরে আসতে বললেন তিনি।
ভদ্রলোক অনেক কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে কিছু লেখালেখি করছিলেন। সেগুলো গুটিয়ে নিতে নিতেই আমাদের সোফায় বসার ইঙ্গিত করলেন। হ্যাঁ, নমস্কার। আপনার সাথে আসলে ঠিক সেদিন ভালো করে আলাপ করা হয়নি, তাই একটু আলাপ করতে এলাম। এই বলে আমাদের সাথে পরিচয় করিয়ে দিল অগ্নি। মিস্টার খাস্তগির একটু হেসে আমাদের ওনার সিগারেটের কেসটা অফার করে নিজে একটা ধরিয়ে নিয়ে বললেন, আলাপ করতে এলে নাকি তদন্ত করতে? তারপর মুখ থেকে একরাশ ধোঁয়া ছেড়ে আবারও বললেন, আমি খবরের কাগজের লোক অগ্নিদীপ বাবু, আপনাকে আমি বেশ ভালোভাবেই চিনি। ও, তা কোন কাগজ? উইকলি 100। ও, আই সি। সিনিয়র স্পোর্টস এডিটর কুনাল খাস্তগির, তাই তো? জিজ্ঞেস করল অগ্নি। এইবার ভদ্রলোককে আমিও চিনতে পারলাম। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারের পর বেশ কড়া ভাষায় সমালোচনা করেছিলেন ভদ্রলোক। ওনার লেখা পড়ে ভদ্রলোককে বেশ স্পষ্টবক্তা বলেই মনে হয়েছিল। তবে সমালোচনামূলক শব্দের চয়ন দেখে ভদ্রলোকের বয়স সম্পর্কে ভুল ধারণা হয়েছিল। এখন দেখে বুঝলাম এনার বয়স অন্তত 60-62 তো হবে। তা কি জানতে চান বলুন। কাল বিকেল 3:30 নাগাদ আপনি কোথায় ছিলেন এবং কি করছিলেন? দার্জিলিংয়ে এসেছি একটা বিশেষ কাজের জন্য। এখানে পাহাড়ের গায়ে বসবাসকারী এক উপজাতির লোকেদের একটা বিশেষ অনুষ্ঠানে তারা নাকি বিভিন্ন ধরনের খেলা খেলে, সেইটা সম্পর্কেই একটা আর্টিকেল লেখার জন্য। এক নেপালি ছোকরা আমাকে কাল সেইখানে পৌঁছে দেয়, তাই ওই সময়টা আমি বাইরেই ছিলাম। হোটেল থেকে কখন বের হন? 3:30 5-10 মিনিট আগে পরে হবে। তা হোটেল থেকে বেরিয়ে যাওয়ার আগে নিচে কি সেই নেপালি ছেলেটার জন্য অপেক্ষা করছিলেন? হোটেল থেকেই আমাকে পিক করে সে। তখন নিচে আর কাকে দেখেছেন? সে সময় তো অনেকেই ছিল সেখানে, তবে হোটেলের ম্যানেজার মহিম গ্রেগরির কার সাথে একটা কথা কাটাকাটি হচ্ছিল। আর বাকি চেনা জানাদের মধ্যে অম্বর রায় আর ওনার ছেলেকে দেখেছি একসাথে। না, আগে ওনার ছেলেকে দেখি, আর তারপর আমি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ আগেই অম্বর রায়কে বাইরে থেকে আসতে দেখি। ওয়েল, মিস্টার খাস্তগির, অম্বর রায়কে আপনি কীভাবে চেনেন? মানে সেদিন ম্যানেজারের কেবিনে দূর থেকে একবার দেখেই তো চিনতে পেরে গেছিলেন ওনাকে। চিনি বলতে তেমন পার্সোনালি চিনি না, তবে ওনার অ্যাক্সিডেন্টের পর আমি একটা ইন্টারভিউ করেছিলাম। ভদ্রলোক 100 মিটারে দুর্দান্ত স্প্রিন্টার ছিলেন, সেটা জানেন তো? হ্যাঁ জানি, তবে কোন স্তরে সেটা জানা নেই। অ্যাক্সিডেন্টে পাটা না খোয়ালে যে উনি সর্বোচ্চ স্তরে পৌঁছতেন তাতে কোনো সন্দেহ নেই। রেয়ার ট্যালেন্ট মশাই। 82 এর এশিয়ান গেমসে পার্টিসিপেট করার কথা ছিল ওনার, কিন্তু ওই যে ব্যাড লাক, তার ঠিক 3 মাস আগেই ট্র্যাজেডিটা ঘটে গেল। 36 পয়েন্ট সামথিং ছিল ওনার স্পিড। উসেন বোল্টের এই যুগে স্পিডের থেকে লেস দ্যান 1 কিলোমিটার বিহাইন্ড, ভাবতে পারেন। সেইবার ভারত 13টা গোল্ড পায়। অম্বরায় থাকলে পাক্কা আরেকটা তো হতোই। মিস্টার খাস্তগিরকে ধন্যবাদ জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আবার নিচে এসে মহিম গ্রেগরির খোঁজ করতে গিয়ে ইন্সপেক্টর হুসেনের সাথে দেখা। ওনার কাছে যে খবরটা পাওয়া গেল তার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। ইন্সপেক্টর হুসেন বললেন, কাল রাত থেকে নাকি তিরুপতি হোটেলের ম্যানেজার মহিম গ্রেগরিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের সন্দেহ খুন করে পালিয়েছে সে। কাল ইন্টারোগেশনের সময় যদি গুণাক্ষরও টের পেতাম তো ব্যাটাকে তখনই তুলে নিয়ে যেতাম, বললেন ইন্সপেক্টর হুসেন। ওনার কথা শুনে মনে হলো উনি মহিম গ্রেগরিকে খুনি বলেই ধরে নিয়েছে। অগ্নি জিজ্ঞেস করল, বলছি ওর রুম আর কেবিন খানাতল্লাশ হয়েছে? টাকা কড়ি আর লিগাল ডকুমেন্টস বাদে বাকি সবই পড়ে আছে ঘরে। নিয়ে যাওয়ার সময় পায়নি নিশ্চয়ই। ওর বাড়ি কার্শিয়াংয়ের দিকে, ওখানে একটা টিমও পাঠিয়েছি সকালেই, তবে বেশি কিছু আশা করছি না সেখান থেকে। তা আপনারা হঠাৎ ওর খোঁজ করছেন কেন? এরপর অগ্নি পীযূষবাবুর দ্বারা ওর এই কেসে অ্যাপয়েন্টেড হওয়ার কথাটা ইন্সপেক্টর হুসেনকে বলল। সব শুনে উনি বললেন, আশা করছি মহিম গ্রেগরি ধরা পড়লেই সব সত্যি কথা বেরিয়ে পড়বে। তবু আপনি যদি তদন্ত করতে চান তাহলে করতে পারেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা ইন্সপেক্টর হোসেন, তা পীযূষবাবুকে শাসিয়েছেন কিসের ভিত্তিতে? সেটা আপাতত এখন ডিসক্লোজ করতে পারছি না। ব্যাপার যে ক্রমশ জটিল থেকে আরও জটিলতর হতে শুরু করেছে
সে বিষয়ে সন্দেহ নেই। তবে কি মহিম গ্রেগরি আসল খুনি, নাকি অন্য কেউ? অন্য কেউই যদি হবে, তবে মহিম গ্রেগরি পালালো কেন? এইসব চিন্তাই মাথার মধ্যে ঘুরতে লাগলো। দুপুরের লাঞ্চ আমাদের ঘরেই নিয়ে এলাম। খেতে খেতে নিশিকান্তবাবু হঠাৎ বললেন, আচ্ছা মশাই, মহিম গ্রেগরি যদি পালিয়েই না গিয়ে থাকে? তারপর আমাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা না করেই আবারও বললেন, না মানে বলতে চাইছি যে এমনটাও তো হতেই পারে যে খুনিকে দেবকুমার বাবুর সাথে লিফটে উঠতে দেখে ফেলেছিল মহিম গ্রেগরি। সম্ভব। তারপর তারপর আর কি, খুনি সাক্ষী লোপাট করতে মহিম গ্রেগরিকেও বুঝলে না? তাই যদি হবে তো সে কথা মহিম গ্রেগরি পুলিশকে ইন্টারোগেশনেই বলতে পারতো। খুনির পরিচয় গোপন করার কি কোনো কারণ আছে? না তা নেই, কিন্তু ধরুন যদি মহিমাটা খুনিকে ব্ল্যাকমেল করে টাকা হাতানোর ধান্দায় থাকে, তারপর রাতে পুলিশের ঝামেলা টামেলা মিটলে মহিম গ্রেগরি খুনিকে গিয়ে বলল যে তোমার পাপ কাজ আমি দেখে ফেলেছি, এখন মানে কিছু গাঁটের কড়ি খসাও, না হলে আমি কিন্তু মুখ বন্ধ রাখবো না। কিন্তু ধরুন যদি খুনি গাঁটের কড়ি না খসিয়ে চিরতরেই মহিম গ্রেগরির মুখটা বন্ধ করে দিল, কি হতে পারে না? আপনি তো মশাই তদন্তের নতুন দিক খুলে দিচ্ছেন একেবারে। আপনি তো বলেন যে প্রতিটা কেস এক একটা বড় পাজেলের মতো, আর আর কেসের প্রতিটা দিক পাজেলের এক একটা খণ্ড, তাই আপনাকে পাজেলের খণ্ড সাপ্লাই দিচ্ছি আর কি। কিন্তু এমনও তো হতেই পারে যে ইন্সপেক্টর হুসেনের সন্দেহটাই ঠিক, মহিম গ্রেগরি আসল খুন করেই পালিয়েছে সে। দেবকুমার মুখার্জির সাথে ওর যে একটা ঝামেলা হয়েছিল সেই বিষয়ে তো সন্দেহ নেই। তা তুমি কোনো সিদ্ধান্তে পৌঁছেছ কি? না, সিদ্ধান্তে পৌঁছানোর মতো যথেষ্ট তথ্য প্রমাণ এখনও নেই হাতে। এই অবস্থায় সোজা সিদ্ধান্তের দিকে ছোটা তো দূরের কথা, সামান্য অনুমান ও পক্ষপাত দুষ্ট হয়ে পড়বে। এখন চারিদিকে কেবলই কোয়েশ্চেন মার্ক দেখতে পাচ্ছি। কীরকম? তোমরা হয়তো ভাবছো আমি সত্যি সত্যি মাথা ঘুরে শু-কেসটার উপর পড়ে গেছিলাম, কিন্তু ব্যাপারটা আসলে সেটা না। আমি ইচ্ছা করে ওতে ধাক্কা মেরে কয়েকটা জুতো নিচে ফেলে দিই। মানে তাতে লাভটা কি? কেন, পার্কে নিশিকান্তবাবুর আবিষ্কারের কথা ভুলে গেলে? আমি দেখতে চাইছিলাম যে পার্কের সেই জুতোর ছাপ রায় পরিবারের কারুর কিনা। মিল পেলে? একটার পেয়েছি। তোমরা হয়তো একটাই জুতোর ছাপ লক্ষ্য করেছিলে। ওখানে ঝোপের আড়ালে আড়ি পেতেছিল যে তার মোটা সোলওয়ালা প্যারাগনার 8 নম্বর বুট জুতো। কিন্তু দেবকুমার বাবু যেখানে দাঁড়িয়ে কথা বলছিলেন তার ঠিক সামনে 5-6 হাত দূরেই ঝোপের ডান দিকটায় আর একটা জুতোর ছাপ ছিল, আর সেটা একজন মহিলার। পীযূষবাবুর স্ত্রী মীনাক্ষী দেবী? একই ব্র্যান্ড, একই খাঁজ কাটা নিচের ডিজাইন আর একই সাইজ। এমনকি জুতোর তলায় পার্কের বেলে মাটিও লক্ষ্য করেছি। কিন্তু উনি যে বললেন উনি কাল বাড়ি থেকেই বের হননি। সেটাই তো কোয়েশ্চেন মার্ক মনোজ। মীনাক্ষী রায় মিথ্যে কথা বলছেন কেন? আর তার থেকেও বড় কোয়েশ্চেন মার্ক হলো এটাই যে মীনাক্ষী দেবী যে আমায় ডাহা মিথ্যে কথা বললেন সেটা পীযূষবাবু জানেন কিনা। শেষের কথাগুলো বলতে বলতে অগ্নি দৃষ্টি ঝাপসা হয়ে এসেছিল। নিশিকান্তবাবু বললেন, এসবের চক্করে শেষে বোধহয় দার্জিলিং জুটাই দেখা হবে না। সে কি, ডায়নার সঙ্গ পেয়ে কাল আপনার মন ভরেনি বুঝি? আরও পশু পাখি দেখতে যান? নিশিকান্তবাবু একবার কোমরে হাত দিয়ে এখনও ব্যথা করছে কিনা দেখে নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন। তার আগেই অগ্নি বলল, নতুন আর কোনো ঘটনা না ঘটলে বিকেলে ওদিকটা হয়েই আসা যায়, কিন্তু তার আগে ওই বেলা দেবকুমারবাবুর স্ত্রীর সাথে একবার কথা বলা প্রয়োজন। লাঞ্চ সেরে আমরা পাশের স্নো হোয়াইট হোটেলে গেলাম দেবকুমারবাবুর স্ত্রী তিথি মুখার্জির সাথে কথা বলতে। কালকের ওই ঘটনার পর আর তিরুপতি হোটেলে থাকেননি ভদ্রমহিলা। রিসেপশন থেকে রুম নাম্বার জেনে নিয়ে তিথি দেবীর রুমে পৌঁছে দেখলাম ওনাদের বেশ কিছু আত্মীয় স্বজনও এসে রয়েছেন সেখানে। তিথি দেবীকে দেখে মনে হলো এরই মধ্যে উনি নিজেকে অনেকটা সামলে নিয়েছেন। কেন জানি না, তবে ওনার মধ্যে খুব একটা
শোকের ছায়া পড়েছে বলে আমার মনে হলো না। আমাদের সাথে কথা বলতেও সহজেই রাজি হয়ে গেলেন তিনি। এই রকম সময় এসে বিব্রত করার জন্য তিথি দেবীর কাছে অগ্নি প্রথমেই ক্ষমা চেয়ে নিল। তারপর প্রশ্ন করল, আচ্ছা, কাল ওই সময় আপনি কি আপনাদের রুমেই ছিলেন? হ্যাঁ। দেবকুমারবাবু কী জন্য বাইরে গেছিলেন কিছু বলে গেছিলেন আপনাকে? বৃষ্টিটা থেমেছিল ওই সময় একটু, তাই একটু পার্কের দিকে গেছিলেন। বিশেষ কোনো কারণ ছিল না। তা কারোর সাথে দেখা করার কথা ছিল কি? না, আর থাকলেও আমার জানা নেই। এখানে আপনাদের চেনা পরিচিত আত্মীয় স্বজন কেউ আছে? সেরকম কেউ নেই। আচ্ছা, দেবকুমারবাবুর সাথে সেদিন তিরুপতি হোটেলের ম্যানেজারের কথা কাটাকাটি হয়েছিল একবার, তো সেই বিষয়ে আপনি কিছু জানেন? না। ওনার কোনো শত্রু বা সেরকম কারো কথা জানা আছে আপনার যে এই কাজটা করতে পারে? না, বলতে পারবো না। তিথি দেবীর কাছে আশানুরূপ কোনো উত্তর পাওয়া গেল না। অগ্নি ওনাকে ধন্যবাদ দিয়ে উঠে পড়ল। সেদিন বিকেলে নিশিকান্তবাবুর কথা মতোই আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং জুয়ের দিকে। সেখানকার প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটা হলো রেড পান্ডা। নিশিকান্তবাবু প্রাণীগুলোকে দেখে ওদের রাকুনের একটা ভিন্ন প্রজাতি বলে দাবি করে বসলেন। দার্জিলিং জুয়ে প্রায় ঘণ্টাখানেক কাটিয়ে পৌঁছে গেলাম রোপওয়েতে। মাথা পিছু 200 টাকা করে টিকিট কেটে তিনজনে চড়ে বসলাম একটা কেবল কারে। এই জিনিসে আমরা কেউই আগে কখনো চড়িনি। দূরের পাহাড় আর নিচের সবুজ বনভূমির মধ্যে ছিটে ফোঁটা জনবসতি দেখতে দেখতে চলেছি। এমন সময় নিশিকান্তবাবু হঠাৎ অপর দিক থেকে আসা একটা কেবল কারের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, এই 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 মনোজ, বলছি ওটা কি? নিশিকান্তবাবু দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখি 4 জন বসে রয়েছে ওপাশের কেবল কারটা। নিশিকান্তবাবু আবারও বললেন, আরে ভালো করে দেখো, ওই নীল জ্যাকেট আর টুপি পরা লোকটা। এবার আরো ভালো করে তাকিয়ে দেখি মহিম গ্রেগরি। লোকটা এখানে কি করছে? অগ্নি সময় নষ্ট না করে এরই মধ্যে লোকাল থানায় ফোন লাগিয়ে অপারেটরের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। ইন্সপেক্টর হুসেনকে ফোনে পেতে বেশি সময় লাগলো না। উনি জানালেন 10 মিনিটের মধ্যেই দলবল নিয়ে উনি রোপওয়ের কাছে পৌঁছে যাবেন। কিন্তু রোপওয়ের যাত্রা শেষ করে আমাদের পুনরায় আগের জায়গায় ফিরতে লেগে গেল প্রায় 8 ঘন্টা। এতক্ষণে লোকটা নিশ্চয়ই পালিয়েছে। ইন্সপেক্টর হুসেনের সাথে দেখা করে জানা গেল আমাদের সন্দেহই ঠিক। 15-20 জন পুলিশের লোক মিলে গোটা জায়গাটা তন্ন তন্ন করে খুঁজেও মহিম গ্রেগরিকে পাওয়া গেল না। লোকটা যে কোথায় হাওয়া হয়ে গেল কেউই কিছু টের পেল না। মুহূর্তের জন্য একবার মনে হলো আমরা রহস্য উদ্ঘাটনের খুব কাছে চলে এসেছি, কিন্তু এখন বুঝতে পারছি সে এখনও ঢের দূরে। অগত্যা আমরাও ফিরতি পথ ধরলাম। নিচের দিকে ঢালাই নেমে যাওয়া রাস্তার একটা বাঁক পেরোতেই দূরে হিমালয়ের কোনো এক চূড়ার গায়ে দিনের শেষ সূর্যের আলো ছড়িয়ে পড়া দৃশ্য দেখা গেল। নিশিকান্তবাবু সেই দৃশ্য দেখে যেন প্রাণে কবিতা পেয়ে গেল। ভদ্রলোক রাস্তার একেবারে ধারে গিয়ে দাঁড়িয়ে দুহাত শূন্যে তুলে রবি ঠাকুরের একটা কবিতা আওড়ানো শুরু করলেন। বিশ্বের যথার্থ রূপ কে দেখিতে পায়, আঁখি মেলি চারিদিকে করিব ভ্রমণ, ভালোবেসে চাহিব এ জগতের পানে, তবে তো দেখিতে পাব স্বরূপ তাহার। ওহ, কি সুন্দর! আমি আর অগ্নি ওনার পাশেই এসে দাঁড়িয়েছিলাম। অগ্নি হঠাৎ নিচের দিকে ঝুঁকে পড়ে সামনে ঢালু হয়ে নেমে যাওয়া ঝোপগুলোর মধ্যে কি যেন দেখতে লাগলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কি পেলে আবার ওখানে? অগ্নি কোনো কথা না বলে সামনে আরও কতগুলো এলোমেলো ছোট ছোট ঝোপ তুলে দেখতে লাগলো। নিশিকান্তবাবু এতক্ষণে ওনার আবৃত্তি থামিয়েছে। এবার শাহরুখ খানের মতো দুপাশে ছড়ানো হাত দুটো নামিয়ে বললেন, আহা, করেন কি? পা হড়কে একবার গড়িয়ে গেলে সোজা 100 ফিট নিচের ওই রাস্তাটা গিয়ে পড়বেন। আমি অগ্নির দিকে তাকিয়ে দেখলাম দ্রুত নিঃশ্বাস পড়ছে। চোখে সেই আগের চকচকে ধারালো দৃষ্টি। অগ্নি হাত দুয়েক নিচে এক জায়গায় আঙুল দেখিয়ে বলল, মনোজ,
এই তাজা জুতোর ছাপগুলো চিনতে পারছো? আমি সেদিকে তাকিয়ে দেখলাম পরপর 3-4টে পায়ের ছাপ সোজা নিচের দিকে নেমে গেছে। পার্কের সেই ছাপগুলো কি? একদম। এই একই জুতো পরে কেউ কিছুক্ষণের মধ্যেই এদিক দিয়ে নিচে নেমে গেছে। ছাপগুলো বেশ তাজা, তাতে কোনো সন্দেহ নেই। এই বলে অগ্নি ওই খাড়া ঢাল বেয়ে সোজা নিচের দিকে নামতে যাচ্ছিল তদারক করতে। আমি ওকে বাধা দিয়ে বললাম, এই দাঁড়াও দাঁড়াও, তোমার নেমে কাজ নেই। দুর্বল শরীরে পা হড়কে গেলে আর থামতে পারবে না, আমি যাচ্ছি। ওপর থেকে দেখে কাজটা যতটা সহজ মনে হয়েছিল, হাত 10 নামতেই সে ভুল আমার ভেঙে গেল। জায়গায় জায়গায় মাটি এতটাই পিচ্ছিল যে পা টেকানোই দায়। পায়ের ছাপগুলো যেদিক দিয়ে নেমে গেছে, আমাকেও সেই পথ অনুসরণ করে দেখতে হবে ওগুলো ঠিক কোথায় শেষ হয়েছে। কাজটা মোটেই সহজ না। ওপর থেকে অগ্নির গলা শুনতে পেলাম, সাবধানে মনোজ, ধীরে ধীরে নিচের দিকে যাও। ছোট পাথরে পা দিও না কিন্তু, ওগুলোতে চাপ পড়লেই কিন্তু খসে পড়বে। এভাবে প্রায় মিনিট 10 নামার পর ঢালের গায়ে একটা ছোট্ট গর্তের মতো জায়গা চোখে পড়ল। পায়ের ছাপগুলো সেই দিকেই চলে গেছে। গলা বাড়িয়ে ওপরে অগ্নিকে গর্তের কথাটা বলতেও বলল আরও কাছে গিয়ে দেখে আসতে। পরন্ত বিকেলের ওই সামান্য আলোতেও আমি খুব ভালোভাবেই দেখতে পেলাম যে পায়ের ছাপগুলো ওই গর্তের সামনে গিয়ে শেষ হয়েছে। সাধারণ ভাষায় এর মানে যা দাঁড়ায় তা হলো এই জুতোর ছাপের মালিক ওই গর্তেই গিয়ে লুকিয়েছে। কোন দিক দিয়ে ওই গর্তের মুখের সামনে নামা যায় ভাবছি, আর একটা তুলনামূলকভাবে নিরাপদ রাস্তা খুঁজছি। এমন সময় পায়ের নিচের বড় পাথরটা একটু নড়ে উঠল। আমি তাড়াতাড়ি পাথরটার উপর থেকে নেমে পাশে সরে দাঁড়াতেই চোখের সামনে যে বিভীষিকাটা ঘটে গেল তা আমি কখনোই ভুলতে পারবো না। চোখের সামনে দেখলাম আমি এতক্ষণ যে পাথরটার উপর দাঁড়িয়েছিলাম সেটা গড়াতে গড়াতে প্রায় 100 ফুট নিচের রাস্তার উপর গিয়ে আছড়ে পড়ল। আমার সরে দাঁড়াতে আর এক মুহূর্ত দেরি হলে ওই পাথরের সাথে আমিও এখন নিচে পড়ে থাকতাম। অগ্নি আর নিশিকান্তবাবু দুজনেই উপর থেকে চেঁচিয়ে আমায় উপরে উঠে যেতে বললেন। মনোজ, ছেড়ে দাও, আর যেতে হবে না, উঠে এসো। আরে ও মনোজ, উঠে এসো। কিন্তু এতটা ঝুঁকি যখন নিয়েছি তখন ওই গর্তের মধ্যে কে লুকিয়ে আছে আমাকে দেখতেই হবে। কে ডেভিন পার্কে আড়ি পেতে দেবকুমার মুখার্জি আর মীনাক্ষী রায়ের কথাবার্তা শুনছিল তা আমাকে জানতেই হবে। যা থাকে কপালে দেখা যাবে, এই ভেবে একটা ছোটোখাটো লাফ দিয়েই একেবারে গর্তটার সামনে গিয়ে দাঁড়ালাম। শরীরটাকে সামলে নিয়ে গর্তের দিকে মুখ ফেরাতেই দেখি নীলাভ ও গ্লাভস পরা দুটো হাত আমার দিকে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যেই আমার সিক্স সেন্স আমায় বলে দিল আমার বিপদ আসন্ন। ওই হাত দুটোর মোক্ষম ধাক্কা থেকে নিজেকে বাঁচাতে না পারলে আমার ভবলীলা এখানেই সাঙ্গ হতে চলেছে। কোনো কিছু ভেবে ঠিক করার আগেই আমি নীল গ্লাভস পরা হাত দুটোকে একেবারে চাপটে ধরলাম। হাত দুটো প্রাণপণে চেষ্টা করছে আমায় ওই খাড়া ঢাল থেকে সোজা নিচের দিকে নিক্ষেপ করতে, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। যদি মরতেই হয় তো এই অদৃশ্য শত্রুকে সাথে নিয়ে নেব। আরো বেশি করে প্রাণপণে হাত দুটো চাপটে ধরে দিলাম বাইরের দিকে এক ঝটকা, আর সাথে সাথে আমার অদৃশ্য শত্রুর নীল জ্যাকেট আর মাথার টুপিটা আমার সামনে দৃশ্যমান হয়ে উঠল। ওই জ্যাকেট আর টুপি আমার চেনা। রোপওয়েতে যাওয়ার সময় আমাদের পাশের লাইনের কেবল কারে আমি এই লোকটাকে দেখেছি। ঝটকাটা হয়তো আমরা দুজনে সামলে উঠতাম, কিন্তু এই তুমুল দাপাদাপিতে আমাদের পায়ের নিচের গত কয়েকদিনের বৃষ্টি ভেজা পাথুরে মাটি হড়কে যেতে লাগলো, আর আমরা দুজনেই একসাথে ঢাল বেয়ে ঘুরিয়ে নিচে পড়ে গেলাম। মনোজ, মনোজ, মনোজ! কতক্ষণ যে ঢাল বেয়ে নিচের দিকে গড়িয়েছি বলতে পারি না। তবে যখন আবার চোখের সামনের ঘূর্ণায়মান পৃথিবীটাকে স্থির হতে দেখলাম তখন বুঝলাম সারা শরীরে অজস্র চোট লাগলেও এ যাত্রায় আমি প্রাণে রক্ষা পেয়েছি।
কিন্তু এই পাহাড়ের দেশে হঠাৎ সমুদ্র কিভাবে এসে পড়ল সেটা তখনও বুঝতে পারিনি। তবে শরীরটা যে জলের মধ্যে রয়েছে সেটা টের পাচ্ছিলাম। মহিম গ্রেগরিও আমার সাথেই নিচে পড়েছিল। জলের মধ্যেই মাথাটা একটু উঁচু করে সেদিকে তাকিয়ে দেখি সেও জলে হাবুডুবু খাচ্ছে। মিনিট খানেক সেভাবেই বরফ ঠান্ডা জলে পড়ে রইলাম। তারপর হঠাৎ অনুভব করলাম 3-4টে হাত আমাকে টেনে জল থেকে তুলে নিয়ে যাচ্ছে। চোখের সামনে দেখতে পেলাম কয়েকটা আবছা মুখ, যদিও ওর মধ্যে দুটো মুখ আমার চেনা। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। জ্ঞান যখন ফিরল তখন আমি হসপিটালের বেডে শুয়ে বিশ্রাম নিচ্ছি। অগ্নি আর ইন্সপেক্টর হুসেন সামনে একটা সোফায় বসে কথা বলছেন এবং নিশিকান্তবাবু আমার পাশেই একটা চেয়ারে বসে আমার ডান হাতটা ভদ্রলোকের 2 হাতের মধ্যে শক্ত করে চেপে ধরে বসে আছে। আমি চোখ মেলে তাকাতেই অগ্নি প্রায় লাফিয়ে আমার পাশে এসে আমার হাতটা ধরে জিজ্ঞেস করলো, মনোজ, তুমি ঠিক আছো তো মনোজ? অগ্নির এমন চোখ মুখের অবস্থা আমি আগে কখনো দেখিনি, তাই ওকে দেখে মনে মনে একটু হাসি পেল। নিশিকান্তবাবু উদ্বিগ্ন চোখে একসাথেই 2-3টে প্রশ্ন করে বসলেন। ওদের অবস্থা দেখে মনে মনে ভাবলাম মশকরা করে একবার বলি, তোমাদের তো ঠিক চিনতে পারছি না। কিন্তু তা আর করা হলো না। তার আগেই ডাক্তারবাবু এসে কোথাও কোনো ব্যথা করছে কিনা, নাম ধাম, দার্জিলিংয়ে কেন এসেছি, সাথে লোকগুলোকে, এ সমস্ত কিছু জিজ্ঞেস করে শেষে চোখের সামনে দিয়ে 2 আঙুল চালনা করে কটা করে আঙুল দেখতে পাচ্ছি এই সমস্ত প্রশ্ন করে অগ্নি ও নিশিকান্তবাবুকে অভয় বার্তা দিয়ে বিদায় নিলেন। ইন্সপেক্টর হুসেনই বললেন, 3 দিন আগে ওখানে ল্যান্ডস্লাইড হয়ে রাস্তার ধারে একটা গর্ত হয়েছিল। তারপর কনস্ট্রাকশন টিম গিয়ে রাস্তাটাকে ঠিক করার জন্য বড় বড় বোল্ডার আর সিমেন্টের বস্তা ফেলে জায়গাটাকে বাঁধিয়ে দিয়েছিল যাতে আর মাটি না ধসে। তারপর কাল রাতের বৃষ্টিতে গর্তে জল ভরে গিয়ে একটা ছোটোখাটো সুইমিং পুলের আকার নেয়। ভাগ্যিস উপর থেকে গড়িয়ে ওই জলের মধ্যেই পড়েছিলেন, নইলে 2-4 মিটার এদিক ওদিক হলেই একেবারে গল্প হয়ে যেত। মহিম গ্রেগরির কী অবস্থা জিজ্ঞাসা করায় ইন্সপেক্টর হুসেন আবারও বললেন, এখনও জ্ঞান ফেরেনি, তবে আপনার মতো লাকি না। ওর বাম পাটা মালাই চাকির কাছ থেকে ভেঙে গেছে। তবে ভাগ্য ভালো আপনারা দুজন বেঁচে গেছেন। পরদিন সকালে যখন মহিম গ্রেগরির জ্ঞান ফিরল তখন ওনাকে হসপিটালেই জেরা করলেন ইন্সপেক্টর হুসেন। সেই সময় আমরাও সেখানে ছিলাম। ইন্সপেক্টর হুসেন যখন সরাসরি প্রশ্ন করলেন যে মহিম গ্রেগরি খুনটা করেছে কিনা, তখন মহিম গ্রেগরি রীতিমতো কান্নাকাটি জুড়ে বসলেন। মিনিট 5 পর একটু ধাতস্থ হয়ে বলতে শুরু করলেন মহিমবাবু, আমি জানি সমস্ত তথ্য প্রমাণ আমার বিরুদ্ধেই, কিন্তু বিশ্বাস করুন দেবকুমার মুখার্জিকে আমি খুন করিনি। ওনার মৃত্যুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তবে হোটেল ছেড়ে পালানোর কারণটা কি? পুলিশের হাত থেকে বাঁচার জন্য। মৃত্যুর আগে দেবকুমার বাবুর আমার সাথে গণ্ডগোল হয়, এটা জানার পর পুলিশ আমাকেই তুলে নিয়ে যাবে আমি জানতাম। সেই জন্য গা ঢাকাতি ভেবেছিলাম খুনি ধরা পড়লেই তবেই আবার হোটেলে ফিরবো। আর রোপওয়ের ওখানে হঠাৎ চারিদিকে পুলিশ দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই, তাই রাস্তার ধার দিয়ে নিচে খাদে নেমে গিয়ে লুকিয়ে থাকি। কিন্তু বিশ্বাস করুন আমি খুন করিনি, আপনি বিশ্বাস করুন আমাকে। তা কী নিয়ে গণ্ডগোল হয়েছিল দেবকুমার বাবুর সাথে আপনার? প্রশ্ন শুনে মহিম গ্রেগরিকে একটু ইতস্তত করতে দেখে অগ্নি বলল, দেখুন মহিমবাবু, আপনি যে সেদিন পার্কে আড়ি পেতে দেবকুমার বাবুর সাথে মীনাক্ষী দেবীর কথাবার্তা শুনছিলেন তা আমি জানি, তাই সেটা গোপন করার কোনো অর্থ হয় না। আর আপনার কথা কাটাকাটির সময় দেবকুমার বাবু যখন আপনাকে বলেই ছিলেন যে আপনি ওনার ব্যাপারে নাক গলাচ্ছেন, তখন এটাও আন্দাজ করা খুব শক্ত নয় যে উনি এই ব্যাপারেই কথা বলছিলেন, কি তাই তো? অগ্নির কথা শুনে মুহূর্তের জন্য যেন মহিম গ্রেগরির চোখ একেবারে বিস্ফারিত হল। তারপরই আবার চোখ নামিয়ে নিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর মহিমবাবু বলতে শুরু করলেন, সেদিন বৃষ্টিটা একটু থামলে আমি পার্কের দিকে যাই একটু স্মোক করতে। কিছুক্ষণ বাদে হাঁটতে হাঁটতে পার্কের অন্যদিকে যেতেই
হঠাৎ দেবকুমার বাবুকে দেখতে পাই আমি, কিন্তু উনি আমায় দেখেননি। আরও একটু কাছে যেতেই ওনার চাপা উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পাই। শুনে আমার একটু খটোমটো ব্যাপারটা বলে মনে হয়, আর তাই আমি একটা ঝোপের আড়ালে লুকিয়ে ওনার কথাবার্তা শোনার চেষ্টা করি। ভদ্রলোক একজন মহিলার সাথে ওনাদের কলেজের অ্যাফেয়ার নিয়ে চাপা স্বরে কথা বলছিলেন। ওইসব শুনেই আমি একটু ইন্টারেস্টেড হয়ে পড়ি, আর সেখানেই থেকে যাই বেশ কিছুক্ষণ। তখনও আমি জানতাম না যে মহিলাটি আসলে মীনাক্ষী রায়, পীযূষবাবুর স্ত্রী। আমি পরে ওনাকে চিনেছি। এরপর বেশ কিছুক্ষণ সেভাবেই চলার পর মীনাক্ষী রায় সেখান থেকে চলে যান। তার পরপর আমিও হোটেলের দিকে ফিরে যাই। এর প্রায় আধ ঘন্টা খানেক পর দেবকুমারবাবু আমার কেবিনের দিকে আসেন ঘুরতে ঘুরতে। তখন এটা সেটা কথাবার্তার মাঝেই আমি ক্যাজুয়ালি পার্কের ওই ব্যাপারটা তুলি ওনার সামনেই। এতদিন আগের কলেজের একটা সামান্য ব্যাপার নিয়ে উনি যে এইভাবে রিয়াক্ট করে বসবেন আমি সেটা মোটেই ভাবতে পারিনি। না হলে বিশ্বাস করুন, আমি ওনাকে এইসব বলতামই না। এরপর আমি ক্ষমা চেয়ে ওনাকে শান্ত করার চেষ্টাও করি, কিন্তু ভদ্রলোক ভীষণ রেগে গিয়েছিলেন আমার উপরে। তাই একরকম বাধ্য হয়ে আমি কেবিন ছেড়ে চলে যাই। মিনিট 10 পর যখন ফিরেছি ততক্ষণে দেবকুমার মুখার্জি ওয়াজ অলরেডি ডেড। লিফটে ওনার ওই রক্তাক্ত বডিটা আমি পড়ে থাকতে দেখি, আর তারপরেই আমি পুলিশে খবর দিই। এরপর কি হলো তা তো সবই আপনারা জানেন, আর এই সবই সত্যি, এক বিন্দুও বাড়িয়ে বলা নয়। দেবকুমার বাবুর সাথে মীনাক্ষী দেবীর কলেজের অ্যাফেয়ারের ব্যাপারটা সত্যি। সেটা দেবকুমার বাবুর স্ত্রী তিথি মুখার্জি আমাকে বলেছিলেন যে রায়, উনি সে ব্যাপারে জানতেন। কিন্তু বাকি কথাগুলো সত্যি বলে মেনে নেওয়ার তো কোনো কারণ দেখছি না। জেরা শেষ করে বাইরে এসে কথা হচ্ছিল। অগ্নি বলল, তা ইন্সপেক্টর হোসেন, তবে কি তিথি মুখার্জির স্টেটমেন্টের উপর নির্ভর করেই আপনি আমার মক্কেলকে সাসপেক্ট বলে মনে করেছিলেন? তা বলতে পারেন। নিজের স্ত্রীর অ্যাফেয়ারের ব্যাপারে কোনোভাবে জানতে পারলে যে কোনো মানুষই যে কী করতে পারে তা তো জানেনি। তাই ভেবেছিলাম উনি কোনোভাবে ওনার স্ত্রীর এই গুণটির কথা হয়তো জেনে ফেলেছেন, আর তাই এটা একটা জোরালো মোটিভ বলে মনে হয়েছিল। আবার উল্টো দিকে ধরুন আমার ধারণা ভুল, এবং পীযূষবাবু ওনার স্ত্রীর অ্যাফেয়ারের ব্যাপারে হয়তো কিছুই জানেন না। তখন অকারণে সব কথা ফাঁস করে একটা সংসার ভাঙা দায়ও তো নিজের ঘাড়ে নিতে পারি না। তাই ব্যাপারটা আমি পীযূষবাবুকে বা আপনাদের সামনেও খুলে বলিনি। কিন্তু এখন তো আবার যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই পৌঁছে গেলাম। আমার মনে হয় ব্যাপারটা নিয়ে যতটা ভাবা দরকার আমি ঠিক ততটা ভেবে দেখিনি। আমার মন বলছে কিছু একটা যেন বারবার মিস করে যাচ্ছি, কিন্তু সেটা যে কি, যাগে আপাতত হোটেলে ফেরাটা দরকার। তারপর দেখছি কোথাকার জল আর কোথায় গড়ায়। চলুন। ও হ্যাঁ, ভালো কথা, পোস্টমর্টমের রিপোর্ট আর ল্যাব টেস্টের রিপোর্টগুলো কাল এসছে। আপনাকে বলা হয়নি, গলায় যে ছুরিটা বিঁধেছিল ওটা আসলে নেপালি কুকরি। ওর হাতলে কোনো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়নি, কাজেই খুনি হ্যান্ড গ্লাভস পরেছিল, আর না হলে কিছু একটা দিয়ে ধরে তারপরে কুকরিটা চালিয়েছিল। আর বডির অটোপসি রিপোর্টের উল্লেখ করার মতো বিশেষ কিছু পাওয়া যায়নি। এরকম ক্ষেত্রে যা যা থাকে সেগুলোই, কেবল দেবকুমার মুখার্জির বাঁ পায়ের কোড়ে আঙুলটা ছাড়া ওই আঙুলের হাড়টা মাঝখান থেকে ভাঙা পাওয়া গেছে। খুব সম্ভবত খুনির সাথে ধস্তাধস্তি করারই ফল এটা। দু একটা জায়গায় একটু কেটে ছড়ে যাওয়া ছাড়া চোট বিশেষ ছিল না বলে সেদিনই আমাকে রিলিজ করে দেওয়া হয় হসপিটাল থেকে। শরীরে দু একটা জায়গায় ব্যথা ছিল ঠিকই, কিন্তু সে এমন কিছু না। সেদিন হোটেলে ফিরে লাঞ্চ সেরে আমাদের ঘরে বিছানায় লম্বা হয়ে শুয়ে আমি আর নিশিকান্ত বাবু। অগ্নি একটা চেয়ারে ওর ওই মার্কা মারা আধশোয়া আধ বসা অবস্থাতেই রয়েছে। এরকম সময় ওকে দেখলে যে কেউই ভাববে হয়তো ঘুমিয়ে পড়েছে। ফেলু মিত্তিরের দার্জিলিং জমজমাট মনে আছে মনোজ? এই যেন একেবারে তাই। খুন আছে, তদন্ত আছে, দার্জিলিং তো আছেই, আবার পাহাড় থেকে পড়ে যাওয়াও আছে। সেটা অবশ্য মূল গোয়েন্দা নয়, তাও কি আছে তো। সাধে কি আর লোকে তোমার গল্পকে ফেলু কপি বলে? তারপর অগ্নিকে উদ্দেশ্য করে আবারও বললেন, ও মশাই, আপনি কি শুয়ে পড়লেন নাকি? ফেলু মিত্তিরের সাথে আমার তুলনা করা একরকম দণ্ডনীয় অপরাধ। মানিকবাবুর গল্প যে পড়েছে সে এমন কাজ কখনোই করবে না।
গুরুদেব ছিলেন বলেই তো আমরা আছি। হয়েছে, এটাও সেই লন্ডনে ফেলুদা থেকেই তোলা লাইন। কেন? ফেলু মিত্তির তার গুরু শার্লক হোমসকে যে লাইন বলতে পারেন, আমি আমার গুরুকে পারি না বুঝি? না না, পারেন, ঢের পারেন। এবার কেসের ব্যাপারে একটু বলুন তো, কিছু কি নতুন ভাবলেন? হুম। সে কি, কিচ্ছু না? দেখো, দুজন লোক রয়েছেন যাদের আমরা হিসেবের বাইরে ধরতেই পারি, স্পোর্টস এডিটর কুণাল খাস্তগির আর অম্বরবাবু। কারণ এদের খুন করার কোনো মোটিভ নেই। তা মোটিভ যে নেই সেই ব্যাপারে এত শিওর হচ্ছ কী করে? হয়তো থাকতেও পারে, যেটা আমরা জানি না। কোনো একটা জিনিস আমাদের অজানা বলে যে তার কোনো অস্তিত্বই নেই সেটা তো বলা যেতে পারে না। তাছাড়াও অম্বর রায়ের তো একটা মোটিভ রয়েছেই। অম্বর রায়ের? কীরকম? ধরো সেদিন পার্কের কথাবার্তা শুধু মহিম গ্রেগরি শোনেননি, কোনোভাবে অম্বরবাবুও শুনে ফেলেছিলেন। এবং ধরো দেবকুমারবাবু এমন কিছু কথাও বলেছিলেন যেটা অম্বরবাবুর কাছে ভীষণ আপত্তিজনক। এখন মীনাক্ষী রায় অম্বরবাবুর পুত্রবধূ, তাই ঘরের এহেন কলঙ্ক চাপা দিতে অম্বর রায়ের পক্ষে কাজটা করে থাকা কি খুব একটা অসম্ভব? আবার একই যুক্তি পীযূষবাবুর ক্ষেত্রেও খাটে। অবশ্য মীনাক্ষী দেবী যেহেতু ওনার স্ত্রী, তাই কলঙ্ক চাপা দেওয়ার চাইতে দেবকুমার মুখার্জির ওপর চরম রাগ আর খানিকটা যৌন ঈর্ষার বশে কিন্তু খুনটা করে ফেলা সম্ভব। আচ্ছা, যদি তাই হবে তাহলে তোমাকে কেসটা দিলেন কেন উনি? ভালো করে মনে করে দেখো মনোজ, আমাকে কেসটা নিতে বলার পেছনে কিন্তু নিজের স্বার্থ রক্ষাই ওনার মেইন মোটিভ ছিল। খুনি ধরা পড়ুক বা না পড়ুক সেই বিষয়ে উনি খুব বেশি চিন্তিত ছিলেন কি? তা ঠিক। আচ্ছা, আর কার মোটিভ থাকতে পারে? পীযূষবাবুর স্ত্রী অর্থাৎ মীনাক্ষী রায়ের নিজেরও বেশ জোরালো মোটিভ রয়েছে। মীনাক্ষী দেবীর? মীনাক্ষী রায় কলেজের সেই সব দিন কাটিয়ে এখন বিবাহিতা, সুখে ঘর সংসার করছে। এমন সময় যদি কেউ হঠাৎ অতীতের মাটিতে পোতা নরকঙ্কাল খুঁড়ে বের করার চেষ্টা করে, তবে সেটা ওনার জন্য খুব বেশি সুখকর হবে বলে মনে হয় কি? এছাড়াও উনি সেদিন বাড়ির বাইরে যাওয়া নিয়ে তো আমাদের অলরেডি মিথ্যা কথা বলেইছেন। আবার ধরুন, যদি দেবকুমার বাবু সেদিন মীনাক্ষী রায়ের কাছে এমন কিছু চেয়ে থাকেন যেটা ওনার পক্ষে দেওয়া সম্ভব ছিল না, মানে ওই সেক্সুয়াল ফেভার জাতীয় কিছু, তবে দেবকুমার বাবুর সাংসারিক জীবন যে খুব বেশি সুখের ছিল না তা তো মনে হয় না। কারণ ওনার স্ত্রী তিথি মুখার্জি তো নিজেই পুলিশের জেরা স্বীকার করেছেন যে ওনার স্বামীর অতীতের কেচ্ছা কাহিনী সম্পর্কে তিনি অবগত ছিলেন। আবার এমনও কিন্তু হতে পারে যে দেবকুমার বাবু সেই ফেভার পাওয়ার জন্য শেষে মীনাক্ষী দেবীকে ব্ল্যাকমেল করেছিলেন। দেবকুমার মুখার্জি ঠিক কী ধরনের মানুষ ছিলেন তা কিন্তু আমরা কেউই জানি না। কাজেই ওনার পক্ষে কোন কাজটা সম্ভব আর কোনটা অসম্ভব সেটাও কিন্তু বোঝা কঠিন। এরকম অবস্থায় সব রকম সম্ভাবনার কথা বিচার করেই এগোনো ভালো। ফলে এমনটা যদি হয়ে থাকে তবে এসব ঝামেলা থেকে চিরতরে মুক্তি পেতে মীনাক্ষী দেবীর পক্ষে খুনটা করে থাকা কিছুই অসম্ভব নয়। এক্স্যাক্টলি। আর নিশিকান্তবাবু দেবকুমার মুখার্জির সাংসারিক জীবন নিয়ে যেটা বললেন সেটাও পুরোপুরি ভুল নয়। কিন্তু তোমাদের মনে আছে এখানে এসে প্রথম দিন পীযূষবাবুর চায়ের আড্ডায় নিমন্ত্রণে গিয়ে সেখানে দেবকুমারবাবু ও ওনার স্ত্রীও এসেছিলেন। তখন দেবকুমারবাবুর স্ত্রীর মুখের হাবভাবটা মনে করে দেখো, কেমন একটা বিষাক্ত ধরনের হয়েছিল। কাজেই মীনাক্ষী দেবী তো বটেই, কিন্তু আমার কি মনে হয় জানো, দেবকুমারবাবুর স্ত্রী তিথি মুখার্জিকেও সন্দেহের তালিকা থেকে একেবারেই বাদ দিলে চলবে না। দেবকুমারবাবুর অতীত সম্পর্কে জানা এক ব্যাপার, আর চোখের সামনে নিজের স্বামীকে অপর স্ত্রীর প্রতি আসক্ত হয়ে পড়তে দেখা কিন্তু আরেক ব্যাপার। হাজার হোক দেবকুমারবাবুর স্ত্রী উনি, নিজের স্বামীকে এতটুকু তো চিনবেনি। না না, তাও আবার হয় নাকি? নিজের স্বামীকেই খুন করবে শেষে? এতে অবাক হওয়ার কিছুই নেই নিশিকান্তবাবু। একবিংশ শতাব্দীতে এসব ঘটনা হামেশাই ঘটছে। কেন, কিছুদিন আগে আমাদের মালদাতেই তো এক যুবক তার মা, বাবা, ঠাকুমা সকলকে মেরে নিজের বাড়িতেই পুঁতে রেখেছিল। তার সামনে এই ঘটনা কি খুব একটা অসম্ভব বলে মনে হয়? কি জানি বাবা, তবে আমার থিওরিতে ওই বেটা মহিম গ্রেগরিকেই বেশি সন্দেহজনক বলে মনে হচ্ছে। কীরকম থিওরি? আচ্ছা মনোজ, খুনটা হয়েছে কি দিয়ে? একটা নেপালি কুকরি দিয়ে। এক্স্যাক্টলি, সেটাই তো এই কেসের গোড়া।
বলছি একটু এক্সপ্লেন করলে ভালো হতো না? আচ্ছা, নেপালি কুকরি কার কাছে থাকা সম্ভব? যে লোক নেপালের বা ওই ধরো এই আশেপাশে, যেমন দার্জিলিংয়ের, তাই নয় কি? এখন সেরকম সাসপেক্ট তো ওই একজনই আছে, ওই হোটেলের ম্যানেজার মহিম গ্রেগজি। কাজেই ওই বেটা জেরায় যা যা বলেছে সবই গাঁজাখুরি গপ্প। খুনটা ওই করেছে। গরিবের কথা বাসি হলেও সত্যি হয়, মিলিয়ে নেবেন আমার কথা। তা সেই যুক্তি যদি মেনে চলা হয় তাহলে তো আপনাকেও অবাঙালি বলতে হয়। কেন কেন? কেন? আপনার কাছেও তো জার্মান বাইনাকুলার রয়েছে, তাহলে কি আপনিও জার্মান নাকি? অগ্নির এই এক কথাতেই নিশিকান্তবাবুর থিওরিটার মাথা কাটা গেল। আমি বললাম, কুকরি এমন কিছু দুর্লভ বা মহামূল্য জিনিস না, এখানে যে কোনো ছুরিকাচির দোকানেই। কথা বলতে বলতেই অগ্নির দিকে চোখ যাওয়ায় আমাকে কথা থামাতে হলো। অগ্নির চোখ চঞ্চল হয়ে উঠেছে, আর ওর চোখের ওই দৃষ্টি আমার ভীষণভাবে চেনা। অগ্নি চেয়ারে সোজা হয়ে বসে অস্ফুট স্বরে বলল, বাপায়ের কোড়ে আঙুলের হাড় ভাঙা, বাপায়ের কোড়ে আঙুল, কুকরি গলায় ঢুকিয়ে খুন, কুকরি কুকরি, এই তো। এই বলে প্রায় লাফিয়ে চেয়ার ছেড়ে উঠে টেবিলে রাখা ওভারকোটটা গায়ে জড়াতে জড়াতে অগ্নি বলল, চোখের সামনেই ছিল অথচ এই সামান্য ব্যাপারটা এতক্ষণ দেখতেই পাইনি। আবার লোকে ফেলু মিত্তিরের সাথে তুলনা করে নাকি? ছি 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 ছি। মনোজ, বলছি আমায় একটু বেরোতে হবে বুঝলে, ঘন্টাখানেকের মধ্যেই ফিরবো। বলে রুমের দরজাটা খুলে সোজা বাইরে বেরিয়ে গেল অগ্নি। নিশিকান্তবাবু কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে তারপর আবার আগের মতো বালিশে হেলান দিয়ে শুয়ে একটা হাই তুলে বললেন, হয়েছে হয়েছে, থাক, আর মাথা খাটিয়ে কাজ নেই। উফ। অগ্নি যখন রুমে ফিরল রাত 8টা, সঙ্গে ইন্সপেক্টর হুসেনও এলেন। অগ্নি ঘণ্টাখানেক বলে পুরো 5 ঘন্টা কোথায় কাটিয়ে এসেছে তা আমরা হোটেলে বসেই জানতে পেরেছি। কারণ বিকেলের কিছু আগেই পুলিশ এসে অম্বর রায়কে দেবকুমার মুখার্জির হত্যার অভিযোগে গ্রেপ্তার করে নিয়ে গেছে। অন্য আর 5টা কেসের মতো এক্ষেত্রে কেসের সাথে জড়িত সকলকে একসাথে জড়ো করে তারপর সাহিত্যের গোয়েন্দার মতো ঘরের একদিক থেকে অন্যদিকে পায়চারি করে ধীরে ধীরে সকলের সামনে খুনিকে কোণঠাসা করে কেসের ওপর থেকে ধীরে ধীরে পর্দা ওঠানো যেত না। কারণ সেক্ষেত্রে মীনাক্ষী রায়ের নামে কলঙ্ক না রটিয়ে কাজটা করা সম্ভব হতো না। আমাদের সকলের জীবনেই অতীতের কিছু না কিছু স্মৃতি রয়েছে যা আমাদের কাছে খুব প্রিয়, আবার এমনও প্রচুর স্মৃতি রয়েছে যার থেকে আমরা চিরকাল মুক্তির পথ খুঁজি। মীনাক্ষী রায়ের কাছেও ব্যাপারটা কতকটা সেরকমই ছিল, তাই একটা দ্বিতীয় সুযোগ ওনারও প্রাপ্য ছিল। চায়ের কাপে একটা সশব্দে চুমুক দিয়ে ইন্সপেক্টর হুসেনই বললেন, আপনার ব্যাপারে জানতাম ঠিকই, তবে বারবার মনে হতো কাগজে নিশ্চয়ই রং চড়িয়ে লেখে, কিন্তু এখন দেখছি সবটাই সত্যি। তাহলে অম্বর রায়ের ব্যাপারে আপনার সন্দেহটাই ঠিক কি? একদমই না। মানে? একজন ভালো তদন্তকারীর সব থেকে ভালো গুণটি কি জানেন নিশিকান্তবাবু? সেটা আবার কি? কোনো কিছু বাদ না দিয়ে প্রতিটা কেসের প্রতিটা অ্যাসপেক্ট খুঁটিয়ে দেখা। যত সামান্যই হোক সবকটা টুকরো ঠিকঠাক ঘেঁটে না দেখলে একটা পাজল কখনোই মিলবে না। এই কেসের ক্ষেত্রে আমি সেই ভুলটাই করেছিলাম। দেবকুমার মুখার্জি আর মীনাক্ষী রায়ের কলেজ লাইফ আর ওই পার্কের ব্যাপারটা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে বাকি সম্ভাবনাগুলোর দিকে চোখই দিইনি। বাকি সম্ভাবনা মানে ওই ব্যাপারটার জন্য খুনটা হয়নি? না, ইনফ্যাক্ট ওই অ্যাফেয়ারের ব্যাপারটা এই কেসের সাথে যুক্তই না। দূর ছাই, তাও হয় নাকি? তাহলে অম্বরবাবুর মোটিভটা কি? রিভেঞ্জ নিশিকান্তবাবু, রিভেঞ্জ। রিভেঞ্জ? কিসের রিভেঞ্জ? আচ্ছা, কুণাল খাস্তগির অম্বর রায়ের অ্যাক্সিডেন্ট সম্পর্কে কি বলেছিলেন মনে আছে? হ্যাঁ আছে। আর সেদিন চায়ের আড্ডার পর অম্বরবাবুর সাথে দেখা করতে গেলে উনি দেবকুমার মুখার্জিকে প্রথম কি জিজ্ঞেস করেছিলেন? ওই তো হোটেলের বাইরে দাঁড় করানো ফোর্ডের পুরাতন মডেলের গাড়িটা ওনারই কিনা তো। ও এক মিনিট, তার মানে আপনি কি বলতে চাইছেন
ওই গাড়িতেই অ্যাক্সিডেন্ট হয় অম্বর রায়ের, তারই রিভেঞ্জ? 1984-এর পরে ফোর্ড কোম্পানি আর মাস্ট্যাং বস 302 সিরিজের গাড়ি তৈরি করেনি। আর 84 পর্যন্ত ভারতে মাত্র 4খানা ছিল এই গাড়ি, তার মধ্যে পশ্চিমবঙ্গে ছিল একটাই। তাই গাড়ির নাম্বার প্লেটে WB দেখে অমরবাবুর আর বুঝতে বাকি ছিল না যে এটা সেই গাড়িটাই। তারপর যখন জানতে পারলেন যে গাড়ির মালিক দেবকুমার মুখার্জি আর গাড়িটা বহুকাল থেকেই ওনার কাছেই আছে, কারো কাছে সেকেন্ড হ্যান্ড কেনেননি, তখন বুঝলেন যে দেবকুমার মুখার্জি আসলে সেই লোক যে আজ থেকে 39 বছর আগে অম্বরবাবুর কাছ থেকে জীবনের সব কিছু কেড়ে নেন। আর আমার বিশ্বাস হঠাৎ এইসব মনে পড়ে যাওয়ার কারণেই শারীরিক ভারসাম্য হারিয়ে সেদিন পড়ে যান তিনি। এরপরই প্ল্যান করে খুন, যেটা সচরাচর হয়েই থাকে। কিন্তু হিসেবের একটা সামান্য ভুল করে বসলেন অম্বররায়। আমি খোঁজ করে দেখেছি যে দেবকুমার বাবুর জন্ম হয় 1966-এ। অ্যাক্সিডেন্টের সময় অর্থাৎ 1982-তে ওনার বয়স ছিল 16 বছর। তাহলে 16 বছরের একটি ছেলে কিভাবে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারবে? তারপরই আজ আমি স্নো হোয়াইট হোটেলে গিয়ে দেবকুমার বাবুর দাদার সাথে কথা বলি, যিনি দেবকুমার বাবুকে গাড়িটা গিফট করেছিলেন। প্রথমে অস্বীকার করলেও যখন আমি খুলে বলি যে দেবকুমার বাবুর হত্যার সাথে এর কোনো যোগসূত্র থাকলেও থাকতে পারে, তখন উনি স্বীকার করেন যে 82-তে সেই অ্যাক্সিডেন্টটা আসলে উনিই করেছিলেন। কিন্তু টাকা খাইয়ে ব্যাপারটা চাপা দিতে ওনাকে বেশি কসরত করতে হয়নি। আর তারপর সেই বছরই দেবকুমার বাবু বোর্ডের পরীক্ষায় জেলায় টপ করলে সেই গাড়িটা গিফট হিসাবে তাকে দেওয়া হয়। তা তুমি ব্যাপারটা ধরলে কি করে? সেদিন নিশিকান্তবাবুর সেই কুকরির থিওরিটা শুনে তুমি যখন বললে যে এখানকার যে কোনো ছুরিকাচির দোকানেই অমন কুকরি পাওয়া যেতেই পারে, আমার তখনই মনে পড়ে গেল সেদিন ম্যালে অম্বর রায়ের সাথে দেখা হওয়ার কথাটা। তোমার মনে আছে উনি আর্ট ক্রাফটস অ্যান্ড কিউরিয়াস নামের একটা দোকান থেকে বেরিয়ে আসছিলেন, হাতে একটা কাগজের প্যাকেটও ছিল। ওরকম কিউরিও শপ থেকে তো হামেশাই একটা কুকরি কিনে ফেলা যেতেই পারে। আর ওই কাগজের প্যাকেটের মোড়কটা দিয়ে কুকরির হাতলটা ধরলে তো ওতে কোনো ফিঙ্গারপ্রিন্টও থাকবে না। এইভাবেই অম্বর রায়ের ওপর সন্দেহ হতেই আরেকটা ব্যাপারও আমার খেয়াল হয় যে পোস্টমর্টম রিপোর্টে দেবকুমার বাবুর বাঁ পায়ের কোড়ে আঙুলটা ভাঙা পাওয়া গেছিল। প্রথমে সেটাকে ধস্তাধস্তির চিহ্ন বলেই মনে হয়েছিল, কিন্তু জামা কাপড়ে বা মুখে চোখে কোথাও না, কেবল পায়ের কোড়ে আঙুলেই চোট লাগে কী করে? তবে কি কিছুতে চাপা পড়ে গেছিল আঙুলটা? কিন্তু এমন কিসে চাপা পড়তে পারে যা দিয়ে একেবারে হাড়টাই ভেঙে যাবে? তখনই ভাবতে ভাবতে মনে পড়লো যে সেই দিন অম্বরবাবু তো একটা ক্রাচ হাতে নিয়ে হাঁটছিলেন, আর ওই ক্রাচের নিচে চাপা পড়লে পায়ের কোড়ে আঙুলের হাড় সহজেই ভাঙতে পারে। আর গলায় কুকরিটা সজোরে বিধিয়ে দেওয়ার সময় তেমনটা হয়ে থাকা খুব একটাও অসম্ভব নয়। এরপর আর কি, সোজা চলে গেলাম ম্যালের সেই আর্ট ক্রাফটস অ্যান্ড কিউরিয়াসের দোকানে। সেখানে গিয়ে জিজ্ঞেস করতেই ওরা ওই দিন বিকেলের অম্বরবাবুর কেনা কুকরির বিলের কপিটা দেখিয়ে দিল। তাও ডবল চেক করার জন্য ফোন করে ইন্সপেক্টর হুসেনকে ওই কুকরিটা নিয়ে আসতে বলেছিলাম ওই দোকানে। দোকানের লোক একবার দেখেই কুকরিটা শনাক্ত করলো। খুনি যে অম্বর রায় সেটা তখনই বুঝতে পারলেও মোটিভটা তখনও আমার অজানা ছিল। তারপর মোটিভ নিয়ে ভাবতে গিয়েই গাড়ির ব্যাপারটা মাথায় আসে। আর তারপরই স্নো হোয়াইট হোটেলে গিয়ে দেবকুমার বাবুর দাদার কাছ থেকেই বাকিটা জানতে পারি। সত্যি এরপর থেকে তদন্তের কাজে আপনার মতোই বেসিক্স ধরে এগোতে হবে। একেবারে কনক্লুশনের দিকে লাফানোটা মস্ত বড় ভুল হয়ে গেছিল। এরপর অগ্নিকে ধন্যবাদ জানিয়ে উঠে পড়লেন ইন্সপেক্টর হোসেন। নিশিকান্তবাবু বললেন, সবই তো হলো, কিন্তু এত সব খাটাখাটনির পর আপনার ভাগে কী বা জুটল? পারিশ্রমিকের কথা বলছেন কি? পীযূষবাবুর স্বার্থ রক্ষা তো আর হলো না, শেষে ওনার বাবাকেই জেলে যেতে হলো। নিশিকান্তবাবু, এরকম কেস পেলে সবসময় পারিশ্রমিকের খিদেটা থাকে না। আর তাছাড়াও দার্জিলিংয়ে আসা তো শরীর সারাতে, তা সেই কাজটা বরাবর হয়েছে কিনা সেটা বলুন। বটে, দার্জিলিংয়ে এসে শরীর ঠিক না হয়ে আর উপায় আছে? অগ্নির পারিশ্রমিক অবশ্য এই কেসে মারা যায়নি। দার্জিলিং থেকে চলে আসার দিন স্টেশনে মীনাক্ষী দেবী নিজে এসে অগ্নিকে ওর কাজের পারিশ্রমিক
এবং ওনার সংসার বাঁচানোর জন্য ধন্যবাদ দুটোই দিয়ে যান। শুনছিলেন আজকের গল্প হিল স্টেশনের হত্যাকাণ্ড। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।